Assalamu alaikum. আমি নুসরাত আমিন তুর্না, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, অর্গানাইজিং সেক্রেটারি অফ এমবিএসটিও ক্যারিয়ার ক্লাব। আমাদের আজকে ওয়ার্কশপে কিছু অবজেক্টিভস আছে। প্রথমত, কিভাবে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য কিভাবে শিখানো, কিভাবে সেটাকে এন্টারটেইন বা কিভাবে একটা আমরা রিডারকে রাজি করাতে পারি কোনো কিছু পড়তে বা কন্টেন্ট রাইটিং এ আগ্রহ বাড়াতে। আমরা কিভাবে একটা ইনফরমেশন কনভে করবো একটা কন্টেন্ট রাইটিং এ, সেটা বিগিনার্স লেভেলে, কিভাবে এটার স্কোপ, এটার অ্যাডভান্টেজেস, এটার সম্ভাবনা বা পসিবিলিটিস কি আমাদের ডেভেলপিং স্কিলসে। এরপর যে বিভিন্ন ধরনের আর্টিকেলস, ইমেলস, ব্লগস, কপিরাইটিং, এটাতে কিভাবে আমাদের রাইটিং এ ফ্লেক্সিবিলিটি আসে, তা আমরা আজকের ওয়ার্কশপে তুলে ধরবো। আমাদের আজকের সেশনে কিছু গ্রাউন্ড রুলস আছে। প্রথমে আমরা যারা পার্টিসিপেন্টস আছি তারা একে অপরের উপর রেসপেক্টিভ থাকবো। কোনো যদি কোয়েশ্চেন্স থাকে আমরা হ্যান্ড রেজ করব, আর আমাদের সবার মাইক্রোফোন অফ রাখবো। যদি কোনো প্রয়োজন থাকে তাহলেই তবেই আমরা অন করব। ধন্যবাদ। চলুন আজকে আমাদের সেশন 1 শুরু করি। ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট রাইটিং এন্ড ইটস অ্যাপ্লিকেশন। যখন আমাদের কন্টেন্ট রাইটিং শব্দটা আসে মাথায়, তখন প্রথমে আমরা কি ঢুকে বা কি মনে হয় যে কন্টেন্ট রাইটিং আসলে কি? আপনাদের থেকে আমি রেসপন্স নিব। এনিওয়ান, আপনারা হ্যান্ড রেজ করে আপনারা বলতে পারেন যে কি মনে হয় কন্টেন্ট রাইটিংটা আসলে কি, বা কোনো যদি ধারণা থাকে বা কোনো জায়গায় শুনে থাকি। এনিওয়ান? যারা হ্যান্ড রেজ করছেন তারা বলতে পারেন। আচ্ছা, আমার কাছে মনে হয় কন্টেন্ট রাইটিং হচ্ছে নিজের পার্সপেক্টিভ থেকে কোনো বিষয়কে তুলে ধরা। সরি ফর দ্য ট্রেন নয়েজ। তো আমার কাছে কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে নিজের পার্সপেক্টিভ থেকে কোনো বিষয়কে রিপ্রেজেন্ট করা। সিম্পলি আমার এটা মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে আপনার রেসপন্সের জন্য। কিছুটা তাই। কন্টেন্ট রাইটিং হচ্ছে যে, যেমন আপনি বলেন যে নিজের পার্সপেক্টিভ থেকে যেটা আমরা লিখি, এটা একটা প্রসেসের মধ্যে যায়। এটা আমাদের, আমরা যখন কোনো কিছু লিখি, একটা প্ল্যানিং করি, তারপরে সেটাকে লিখি, তারপরে সে লেখাটা আমরা পাবলিশও করি একটা লিখিত আকারে। যেমন বিভিন্ন যে আর্টিকেলস, ব্লগস, তারপরে বিভিন্ন ব্র্যান্ডিং, এরপর কপিরাইটিং, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং ইউজ করি। বা কন্টেন্ট রাইটিং এ আসলে গোলটা কি হওয়া উচিত? এনি আইডিয়াস? কেউ বলতে চান? হ্যান্ড রেজ করে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের একটা ইন্টারেক্টিভ সেশন। কন্টেন্ট রাইটিং হলো যে এমন একটা লেখালেখি যা পাঠকের কাছে আকর্ষণীয় মনে হবে এবং কি একটা ভালো লাগার একটা বিষয় হবে, মানে সেটা হলো গোল। হ্যাঁ, কাইন্ড অফ ঠিক। সো আমরা বেসিক্যালি কন্টেন্ট রাইটিং একদম যে বেসিক নিড বা বেসিক যে গোল, পারপাস বা এইম, সেটা হচ্ছে আমরা অবভিয়াসলি কাউকে যে জানাতে চাই, শিখাতে চাই, কিভাবে একটা রিডারকে আমি রাজি করাতে পারি যে আমি একটা জিনিস লিখেছি সেটা পড়তে। এটা বিভিন্ন ধরনের পারপাসে ইউজ করা হয়, যেমন এডুকেটিভ পারপাস, বা বিভিন্ন ধরনের যে রিসার্চ পারপাস, বা ব্র্যান্ডিং পারপাস, কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বাট আসলে কি এতটুকুই? না, আরো কিছু হইতে পারে। যেমন বিল্ডিং ব্র্যান্ড, কিভাবে একটা নিজের ব্র্যান্ড তৈরি করতে পারি, নিজে বা কোনো একটা ব্র্যান্ড, সেটাকে আমি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে কিভাবে আকর্ষণীয় ভাবে সেটা আমি তুলে ধরতে পারি। এরপর জেনারেটিং লিডস। জেনারেটিং লিডস কি একটা পোটেনশিয়াল রিডার কে কিভাবে আমি অ্যাট্রাক্ট করব,
ওদেরকে ইন্টারেস্ট বা কিভাবে আমি প্রায়োরিটাইজ করব, আমি লিডের মাধ্যমে তো সেটা করবো, তাই না? আমি এই লিডটা আমি আমার রাইটিং এ কিভাবে আনবো, সেটা হচ্ছে আমার এখানে মেইন গোল হবে। এরপর কি এস্টাবলিশিং ক্রেডিবিলিটি। এস্টাবলিশিং ক্রেডিবিলিটি আসলে জিনিসটা কি, যে আমি এই যে লিখলাম, লিখতে লিখতে তো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স গেইন হবে, রাইট? বা নিজের যে একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে, কনফিডেন্সের সাথে আমি লিখতে পারতেছি, আমি কোথাও পাবলিশ করতে পারতেছি, আমার লেখা বা রাইট আপস যেগুলো সেগুলো রিডার্স এর পড়তেছে, রাইট? তো এটা হচ্ছে আমার স্টাবলিশিং ক্রেডিবিলিটি। এখন আমরা যে কন্টেন্ট রাইটিং লিখবো, এটা আমরা কিন্তু আজকে যে ওয়ার্কশপটা, এটা সবার বিগিনার্স লেভেল থেকে একদম স্ক্র্যাচ থেকে কিভাবে করা যায় সেটা তাদের জন্য আমরা ওয়ার্কশপটি অ্যারেঞ্জ করেছি। তাহলে আমরা যখন কন্টেন্ট রাইটিং লিখবো, তখন আমাদের কোয়েশ্চেন আসে যে আমরা কিভাবে, কোথা থেকে স্টার্ট করব, বা আমার কি কি জিনিস মনে রাখা উচিত, তাই না? যে আমি একটা কোনো কিছু নতুন যাই শুরু করতে যাই, আমার তো এগুলো একদম বেসিক কোয়েশ্চেন, যে আমি আসলে শুরু করবো কোথা থেকে, হোয়াট আর দ্য সোর্সেস, বা ওয়্যার শুড আই স্টার্ট ফ্রম, হোয়াট শুড আই কিপ ইন মাইন্ড, রাইট? সো নেক্সট আমি শো করতে যাচ্ছি যে কি কি জিনিস আমাদের মনে রাখা উচিত বা কোথা থেকে শুরু করা উচিত। ফার্স্ট কামস ডিটারমাইন। ডিটারমাইন হোয়াট? ডিটারমাইন যে আমি আসলে শুরু করবো কোথা থেকে, রাইট? তো আমাকে ফার্স্টে করতে হবে কি, একটা টপিকটা ডিটারমাইন করতে হবে। আমি কি টপিকের উপর কাজ করব, আমি কি টপিক লিখবো, কি টপিক আমার খুবই ইন্টারেস্টিং লাগে। এরপর আমার খুঁজতে হবে যে আসলে কি আমি যে টপিকটা চুজ করছি, ইজ ইট রিয়েলি ইন্টারেস্টিং, আমার কি এটাতে আমি প্যাশনেট ফিল করি লেখার ক্ষেত্রে, এটাতে আমার কি ইন্টারেস্ট আছে। থার্ড কামস কি টাইপের কন্টেন্ট আপনি লিখতে চান। এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে, এটা আর্টিকেল হইতে পারে, এটা ব্লগ পোস্টিং হইতে পারে, এটা একটা কোনো একটা কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য হতে পারে, তাই না? তো আপনাকে ডিটারমাইন করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোনটাতে ইন্টারেস্টেড, আমি আসলে ইন্টারেস্টেড কিনা, আমি কি ধরনের কন্টেন্ট লিখতে চাই, এটাই আপনাকে সবার আগে ডিটারমাইন করতে হবে। সেকেন্ড কামস রিসার্চ। আমরা রিসার্চ ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত। রিসার্চ কিভাবে, যে কোনো কিছু ঘাটাঘাটি করব, আমরা ঘাটাঘাটি করব, এই যে আমরা লিখবো একটা টপিক, আমি সিলেক্ট করলাম, ডিটারমাইন করলাম, এখন এই ডিটারমাইন টপিকটা কোথায় রিসার্চ করব। ডিটারমাইন টপিকের অবভিয়াসলি আমাদের রিসার্চ করা লাগবে, অবভিয়াসলি আমরা অনলাইনে লুক আপ করবো। এন্ড কি লুক আপ করবো, এটার সাথে সামঞ্জস্য যে আমার টপিক গুলো আছে বা আমি যেটা লিখতে চাই সেটার সাথে সিমিলারিটিস কি কি আছে, একটু আইডিয়াস নেওয়ার জন্য তো আমরা রিসার্চ করতে পারি না। সবারই তো আইডিয়াস হয়, এমন না যে আমরা সবাই প্রথম দিকে। আমরা একটা আইডিয়া নিয়ে ঘাটাঘাটি করি, এরপর ওখানে একটা কি পয়েন্টস গুলা নেই, রাইট? আমরা তারপর দেখি কে কি কাজ করছে, আমার সাথে কতটুকু মিল, বা আমার সাথে কতটুকু, আমারটা কি ওদের ওয়ার্কের থেকে সব থেকে আলাদা করে রাখে, দ্যাটস দ্য পয়েন্ট, রাইট? থার্ড কামস আমি যে রিসার্চ করব, হোয়াট আর দ্য সোর্সেস। আমার বিভিন্ন সোর্সেস হতে পারে, যে বিভিন্ন ধরনের নিউজ পেপার্স, জার্নালস, এরপর যে সায়েন্টিফিক আর্টিকেলস, ব্লগ পোস্ট এটসেট্রা। সরি। তো আমরা এটাকে কি স্যাম্পল আইডিয়া হিসেবে ইউজ করতে পারবো, নট দ্য কিন্তু হোল আইডিয়া। বিকজ আমরা কিন্তু কোনো কিছু কারোর চুরি করতে পারি না, রাইট? একদম নিজের থেকে আসতে হবে। আমি জাস্ট আইডিয়াটা হয়তো নিতে পারি, যে হ্যাঁ আমি এটা এভাবে লিখলে আমার ভালো হয়, বা আমি যদি একটু ডিফারেন্ট কিছু লিখি, ওদের থেকে একটু ডিফারেন্ট করে লিখলাম, যেটা থেকে আমাকে আলাদা করলো, রাইট? এরপর আমি কি করব, আমি সবসময় প্রিফার করি কোনো কিছু আইডিয়া প্ল্যানস এগুলো করার পর আমি একটা খসড়া বানাবো, একটা রাফ বানাবো। রাফ বানায় সেটাকে ফাইনালি আমি ইমপ্লিমেন্ট করবো পরে। তো আমি হচ্ছে বিভিন্ন যে রিসার্চ করলাম সোর্সেস থেকে, সেখান থেকে আমি বিভিন্ন পয়েন্টস নিব। পয়েন্টস নেওয়ার পর সেগুলা হাইলাইটিং যে পয়েন্টস গুলো আছে, মার্ক মাই ওয়ার্ডস, এখানে আমি হাইলাইটিং পয়েন্টস গুলা নিব খালি। আমি কিন্তু সব নিতে পারবো না, সব নিব না, কারণ আমার নিজের একটা অথেন্টিসিটি আছে, রাইট? তো আমি আমার কন্টেন্টে কি কি অ্যাড করব সেগুলো আমি খুঁজবো, স্ক্যানিং করব, স্কিমিং করব, যে আমার এই পয়েন্টস গুলা লাগবে, ইট উইল হেল্প, রাইট? দেন ফাইনালি আমি সিলেক্ট করবো কি একটা টাইটেল অফ দ্য কন্টেন্ট, যেটা হচ্ছে একটা কন্টেন্টের মেইন পার্ট। যে আমার এমন একটা টাইটেল হওয়া লাগবে যে রিডার্স যারা আছে তাদেরকে ফার্স্ট দেখাতেই বলবে যে আমার টাইটেলটা খুবই ইন্টারেস্টিং লাগছে। রিডার বলবে যে তাহলে দেখি, গিভ ইট লেট মি গিভ ইট ট্রাই, যে আমি পড়ি যে আসলে ভিতরে কি আছে।
টাইটেলটা এমন হইতে হবে যে একটু ফানি বা একটু আই ক্যাচি এরকম টাইপের। আমি সবকিছু নির্বাচন করার পর আমার কন্টেন্ট দেখার পর তবেই না আমি নির্ধারণ করতে পারবো যে আমার টাইটেলটা আসলে কি হবে। সো any questions? If any questions, please you can start talking. হ্যাঁ, শ্রাবণ আহমেদ। আসসালামু আলাইকুম। আপু যে কিছুক্ষণ আগে বলছিলেন যে যে কোনো একটা ওই যে রিসার্চ গেট বা যে কোনো থেকে একটা আর্টিকেল থেকে হাইলাইট পয়েন্ট গুলো কাউন্ট করে সেখান থেকে আমরা লেখালেখি করব। তো প্রথম কোশ্চেন হলো যে আমরা কিভাবে বুঝবো যে এইটা হলো হাইলাইট পয়েন্ট, মানে এই বিশেষভাবে রিসার্চ মানে আর্টিকেলের ক্ষেত্রে এইটা হলো আমার কোশ্চেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি তাহলে যতটুকু বুঝলাম কোয়েশ্চেনে যে তুমি জানতে চাও যে আমি কিভাবে বুঝবো যে আমার লেখার এটা একটা হাইলাইটিং পয়েন্টস হবে অন্য অন্য আর্টিকেল রিসার্চ করার মাধ্যমে যেটা আমি পেয়েছি, রাইট? হ্যালো। বুঝিয়ে বুঝিয়ে ওকে, সো আমি যদি আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, সো আমি নিজের জন্য কিছু ছোটখাটো লেখালেখি, আমি অনেক ক্যাপশনস লিখি। তো দেখা যায় আমি বিভিন্ন সায়েন্টিফিক আর্টিকেল, যদি সায়েন্টিফিক রিলেটেড সায়েন্স রিলেটেড কিছু হয়, তা আমি আগে আমার যে টপিকটা আমি সিলেক্ট করছি, ফার্স্ট ডিটারমাইন করছি, আমি সেটা রিলেভেন্ট সার্চ দিব। ভালো ভালো যে ধরো সায়েন্টিফিক আর্টিকেলস বা জার্নালস একটু ঘাটাঘাটি করব, যে আমি একটা জিনিস লিখবো। ফর এক্সাম্পল ধরো আমি ওয়াটার, সেভ ওয়াটার নিয়ে লিখলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে এরকম আর্টিকেলস ঘাটবো, দেখবো কোথায় পার্সেন্টেজেস আছে, কোন দেশে ভালো টেকনিক্স ইউজ করতেছে, একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। এরপর আমার আমাদের দেশের সাথে অন্য একটা দেশের কোথাও কোনো কন্ট্রাস্ট করা হয়েছে কিনা, এরকম করে এগুলা পয়েন্টস খুঁজবো। এগুলা পয়েন্টসই হচ্ছে আমার হাইলাইটিং পয়েন্টস হবে, যেটা আমি নোট ডাউন করবো। আমাকে বুঝাতে পারছি? জি আপু। ওকে, আর কেউ? এটা যত বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে তত আজকের ওয়ার্কশপটা সাকসেসফুল হবে। হ্যাঁ, শিফাত আহমেদ শিপু। ওকে, সো আপনি একটু আগে বললেন যে আমার ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে একটু সিরিয়াস থাকতে হবে। তো ওয়ার্ড সিলেকশন যখন আমি করব তখন আমার এটার জন্য কি কি ট্রিক্স থাকতে পারে, এবং আমি কোথা থেকে শব্দটা কিভাবে চয়ন করব, এখানে এখানে কোন ধরনের শব্দটা বেশি মানে আমার রিচ ওয়ার্ড ইউজ করবো কোথায়, বা কোথায় একটু নর্মাল ওয়ার্ড ইউজ করবো, এটা আমি কিভাবে ডিফাইন করবো বা কিভাবে এটা বুঝতে পারবো আর কি। মানে বেসিক্যালি আমার যে শব্দগুলো আমি আনবো ওইটার জন্য কোনো আলাদা লাইব্রেরি কোনো সাজেশনস আছে কিনা? ওয়ার্ড সিলেকশন অ্যাজ ইন আরেকটু যদি ভেঙে বলা যেত। ওকে, যদি আমি ওয়ার্ড গুলো ইউজ করতে যাচ্ছি একটা কন্টেন্টে কিছু ওয়ার্ড, দেখা হুম। যায় যদি আমি একদম সিম্পল ওয়ার্ড ইউজ করি তাহলে আমার লেখাটা খুব একটা অ্যাট্রাকটিভ হচ্ছে না। তো আমি চাচ্ছিলাম যে কিছু এরকম ওয়ার্ড ইউজ করতে যেন আমার কন্টেন্ট একটু অ্যাট্রাকটিভ হয়। সো ওই ক্ষেত্রে আমার হয়তো আমার ভোকাবুলারি এন্ডিস না আমার, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সো কন্টেন্ট রাইটিংটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনি বাংলায় লিখছেন কি ইংলিশে লিখছেন। তো ইংলিশের ক্ষেত্রে আমি যদি বলি, একটা মানুষ ছোটবেলা থেকে একাডেমিক বিভিন্ন ইয়াতে ইংলিশ বিভিন্ন প্র্যাকটিসে থাকে, তারপরেও আমরা হচ্ছে অনেক হাই ভোকাবস ইউজ করার ট্রাই করি ইংলিশ দেখানোর জন্য। আমি অলওয়েজ প্রিফার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে if you are interested in English articles or blog post, read more articles. বিভিন্ন ফেমাস যে নিউজ পেপারস গুলো আছে সেটা থেকে আমি পড়বো, পরে আমি দেখবো যে কোন ওয়ার্ডটা আমার সব থেকে ভালো থাকে না, ভোক্যাবস প্র্যাকটিস করি, আমি নতুন নতুন ওয়ার্ড শিখি প্রত্যেকদিন। তো এরকম করে আমি টুকে রাখবো যে কোন ওয়ার্ডস গুলো আমি হচ্ছে আমার আর্টিকেলের ক্ষেত্রে ইউজ করতে পারি। এন্ড ওইটার সাথে আমি এক্সাম্পল হিসেবে প্রত্যেকদিন একটু বানায় বানায় দেখবো যে হ্যাঁ এই ওয়ার্ডের সাথে আমার এই পুরো সেন্টেন্সটা কমপ্লিট হয়।
ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ইটস অল অ্যাবাউট কতটা রিসার্চ আমি করতেছি। যত রিসার্চ করব তত বেশি আইডিয়াসও পাবো, তত বেশি কিভাবে আমি একটা আমার লেখাকে এনরিচ করতে পারবো। আমি কিন্তু অন্যদের যে লেখাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি স্যাম্পল হিসেবে দেখতে পারি যে হ্যাঁ ওর লেখার স্টাইলটা ভালো, আমিও যদি আমার মতো আমার লেখার মধ্যে এরকম স্টাইল বিভিন্ন জনেরটা নিয়ে যদি আমি একটা মিক্স আপ করে নিজের মতো একটা অথেন্টিক লেখা লিখতে পারি, দ্যাট উড বি গ্রেট, রাইট? আমি কি অ্যান্সার করতে পেরেছি? জি জি, ধন্যবাদ। Thank you. Okay, any more questions? Anyone? If there isn't any, আমাদের নেক্সট সেশনটি শুরু করার জন্য মোহাম্মদ আফরোজ আহমেদ আসিফকে অনুরোধ করব। The stage is yours. Thank you. ধন্যবাদ নুসরাত আমিন তুর্নাকে। আজকে আমাদের কন্টেন্ট রাইটিং এর বিষয়ে বেসিক যে রুলস গুলো ফলো করা উচিত, আমরা কোথায় থেকে কিভাবে শুরু করতে পারি সেই বিষয়ে একটি সেশন নেওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে মূলত শেখাবো যে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এআই কিভাবে হেল্প করতে পারে। নুসরাত আমিন তুর্নাকে আমি অনুরোধ করব যে তার স্ক্রিন শেয়ারটি একটু অফ করার জন্য, আমাকে স্পেস দেওয়ার জন্য। ধন্যবাদ। আশা করছি আমার স্ক্রিনটি আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স করবেন। All good. ওকে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আফরোজ আহমেদ আসিফ। আমি বর্তমানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আর আমি এমবিএসটিউ ক্যারিয়ার ক্লাবে বর্তমানে অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। তো যেটা বলছিলাম, আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারে। অ্যাকচুয়ালি আজকে আমাদের সেশনটা হচ্ছে যারা কিনা একদম বিগিনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, আর আমি মূলত দেখাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করে আপনারা আপনাদের একাডেমিক লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফে কিভাবে বিগিনার থেকে কন্টেন্ট রাইটিং এর কাজটা শুরু করতে পারেন, বা প্র্যাকটিক্যাল ইউজেসটা যেটা ডেইলি লাইফে ইউজ হতে পারে, এই ধরনের বিষয়গুলো। তো প্রথমে আমি আপনাদের যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে আপনারা একটা ইমেইল লিখতে পারেন বা কম্পোজ করতে পারেন। আবার আপনার কাছে একটা ইমেইল আসছে, সেই ইমেইলটার কিভাবে আপনি রিপ্লাই দিতে পারেন, সেটা ফর্মাল ভাষাতে হোক বা ক্যাজুয়াল ভাষাতে হোক, আপনি যেভাবে চান। তো আমি একটা একদম বেসিক একটা বিষয় নিয়ে আমি দেখাই। সেটা হচ্ছে যে আমি প্রথমেই আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি। হ্যাঁ, ওকে। তো আমরা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু চাইলে ইউজ করতে পারি। আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, আমরা ডিপ সিক ইউজ করতে পারি, গর্ক রয়েছে GORK, যেটা কিনা বর্তমানে বেশ ভালো। এছাড়া জেমিনি ইউজ করতে পারি, এনিওয়ান, হ্যাঁ এনিথিং, যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। তো এখানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা মোটামুটি সবাই ইউজ করতে পারি, কিন্তু এটার প্রপার ইউটিলাইজেশনটা হয়তো বা আমরা অনেকে করতে পারি না। যে দেখা যায় আমাদের ডেইলি লাইফে যে কাজগুলো করে থাকি সেগুলো করতে আমরা যে এই বিষয়গুলোকে কতটা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, আমাদের কাজগুলোকে অনেকটাই কিন্তু ইজি করে ফেলতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আমি একটা ইমেইল লিখবো, এখন আমি জাস্ট এখানে একটা কমান্ড দিচ্ছি যে রাইট অ্যান ইমেইল টু অ্যাসোসিয়েট প্রফেসর মিস্টার আহমেদ regarding submission of an assignment titled, তো ধরে নিচ্ছি যে মিস্টার আহমেদ নামে একজন অ্যাসোসিয়েট প্রফেসর আপনার ডিপার্টমেন্টের, সে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলেছে। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে এবিসি। হ্যাঁ, আমি হচ্ছে কমান্ড দিলাম এটা। এরপরে দিব কি যে আপনার নাম, অর্থাৎ আমার নামটা কি আমি সেটা দিব। আমি আমার নামটাই দিচ্ছি। হ্যাঁ, যে
কি দিলাম যে এমডি আফরোজ, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর আমার সেশন হচ্ছে 21-22। ঠিক আছে, তো এরপরে আমি যেটা লিখতে পারি, যেহেতু দেখুন আপনি একজন প্রফেসরের কাছে একটা ইমেইল লিখতেছেন, এখন ইমেইলের ভাষাটা কিন্তু আপনাকে ফর্মাল ভাষায় হইতে হবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনি যে কোনো ধরনের ভাষা পাইতে পারেন। তো আপনি এখানে যে কমেন্টটা দিবেন কি যে রাইট দিস ইন এ ফর্মাল ওয়ে। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে এখানে একটা ফরম্যাট পেয়ে গেছি। এখন এটাকে কিন্তু চাইলে আমরা জাস্ট কপি করে আমরা ইমেইল করতে পারি। এখন দেখুন এখানে ইমেইল করার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, সেটা হচ্ছে যে সাবজেক্ট। এখানে সাবজেক্টে এসেছে কি যে সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট টাইটেলড ABC। এখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে সাবজেক্ট যেটা আমরা লিখি, এখানে কিন্তু কেস সেন্সিটিভের একটা ইস্যু আছে। সাবমিশনের এসটা বড় হাতের, এদিকে এটা বড় হাতের, টাইটেলের টিটা বড় হাতের, মাঝখানে আবার যে অফটা লেখা হয়েছে, ঠিক অফের ওটা ছোট হাতের। এটা কেন হলো? কারণ হচ্ছে আমরা এখানে যে অক্সিলারি ভার্ব বা প্রিপোজিশন জাতীয় যে জিনিসগুলো ইউজ করব, সেগুলো হবে হচ্ছে জাস্ট স্মল লেটার, আর রেস্ট অফ দ্য ওয়ার্ড এটার ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার। সো রিমেম্বার ইট। এখন ধরুন হচ্ছে যে কি, এই ইমেইলটা একটু আমার কাছে মনে হচ্ছে যে ছোট, এটাকে আর একটু বড় হইলে ভালো হয়। তো আপনি জাস্ট এখানে কমেন্ট দিতে পারেন যে হচ্ছে মেক ইট মোর ডিটেইলড, বা আপনি চাইলে কিন্তু হচ্ছে এটাকে ওয়ার্ড লিমিট দিয়ে দিতে পারেন, যে আমরা বলতেছি যে মেক ইট মোর ডিটেইলড উইদিন 300 ওয়ার্ডস। ঠিক আছে, দেখুন আপনি কিন্তু হচ্ছে ইমেইল করার জন্য ফর্মাল ভাষায় সুন্দর একটা গোছালো আপনি হচ্ছে ইমেইল পেয়ে গেছেন। আচ্ছা, তো আমরা প্রথমটা এবার নিয়ে দেখাচ্ছি যে আমরা কিভাবে ইমেইলটা করতে পারি। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদের ব্যক্তিগত জীবনে বা একাডেমিক লাইফে কাজে লাগে। তো আমি একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, আমি হচ্ছে একটা ইমেইল আমি করতেছি, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমি আমারই অন্য একটা ইমেইলে আমি মেইলটা করে দিচ্ছি। এই যে টু রয়েছে, এখানে আমি একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাবো, খেয়াল করুন। এটা হচ্ছে কি, আমরা প্রথমে যাব এই কম্পোজে, যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এই যে টুতে, এখানে আমি আপনার ওই প্রফেসরের মেইলটা দিবেন, হ্যাঁ, যার যে প্রফেসরের কাছে আপনি ইমেইল করতেছেন, এখানে আমি আমার মেইলটা আপাতত দিচ্ছি। এখানে আরো কিছু অপশন আছে, খেয়াল করেন, সিসি বা বিসিসি। এই বিষয়গুলো কি, ধরুন আপনি হচ্ছে আপনি চান যে আপনি ইমেইলটা করতেছেন সেটা একজন অ্যাসোসিয়েট প্রফেসরের কাছে করতেছেন, ওকে, বাট আপনি চান যে হচ্ছে আপনার এই ইমেইলটা আপনার চেয়ারম্যানের কনসার্নে যাক, সেক্ষেত্রে আপনি তাকে কিন্তু এখানে হচ্ছে সিসিতে অ্যাড করে দিতে পারেন। ওকে, এবার দেখুন হচ্ছে সাবজেক্টটা আমরা এখান থেকে নিয়ে নিই। সাবজেক্টটা নিলাম, জাস্ট এটা সাবজেক্টে বসিয়ে দিব আমি। তো এখানে আরেকটা বিষয় আমি একটু বলি, এই সাবজেক্টটা আপনার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, আপনি অন্য কোনো সাবজেক্ট নিতে চান, আপনি জাস্ট এখানে কমান্ড দিতে পারেন সাজেস্ট মি 5 সাবজেক্টস, জাস্ট লাইক দিস, যে সাজেস্ট মি 5 সাবজেক্টস ফর দিস। এই কমান্ডটা যদি আমি দিয়ে দিই, ও আমাকে 5টা সাবজেক্ট সাজেস্ট করবে, সেখান থেকে যে কোনো একটা কিন্তু আমি বেছে নিতে পারি। ঠিক আছে, আমি আপাতত সেটা আর নিচ্ছি না, আমরা জাস্ট মেইলটাকে কপি করলাম, করে আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। এরপর আমাদের যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা আমরা অ্যাটাচমেন্ট, অর্থাৎ এই যে নিচে সেফটি পিনের মতো একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, অ্যাটাচ ফাইল, এখান থেকে জাস্ট অ্যাটাচ করে আমরা এটাকে শুধুমাত্র জাস্ট নরমালি মেইল করে দিব। ওকে, সরি আমি এখানে একটা মিস্টেক করেছি, না ঠিক আছে, আমরা এটাকে একটু সেন্ড সেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। এবার চলুন যে আমরা একটু দেখে নেই যে হলো
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ইমেইলের রিপ্লাই আমরা কিভাবে দিতে পারবো। দেখা যাচ্ছে কি অনেকে আমাদের কাছে অনেক সময় বিভিন্ন ইমেইল করতেছে, কিন্তু সেটা রিপ্লে আমরা কিভাবে দিব, সেই ভাষাটা কি হইতে পারে আমরা সেটা বুঝতেছি না। ধরে নিচ্ছি যে এই যে প্রফেসরটা, তার কাছে আমি হচ্ছে মেইল করেছি, এখন উনি কিভাবে আমাকে হচ্ছে যে এটা রিপ্লাই করতে পারে। তো আপনি এখানে নিজেকে নিজের জায়গা থেকে চিন্তা করতে পারেন যে একটা ইমেইলের রেসপন্স আমরা কিভাবে করতে পারি। জাস্ট সিম্পলি এই যে ইমেইলটা আমাদের ইনবক্সে এসেছে, এটাকে আমরা কপি করব, করে এটাকে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটাকে আমরা হচ্ছে পেস্ট করে দিব যে প্রম্পট বক্স রয়েছে, দিয়ে আমরা এখানে একটা কমান্ড দিব, সেটা হচ্ছে যে সরি reply to this email in, আপনি যে ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজে নিতে পারেন, কিন্তু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, ওকে, এখানে একটা বিষয় খেয়াল করুন যে হচ্ছে সেই প্রফেসর যার কাছে আমি আমার লেটারটা পাঠিয়েছি, তিনি চাইলে কিভাবে আমার এই ইমেইলের রিপ্লাইটা করতে পারেন শর্টলি, সেটা কিন্তু এই ফরম্যাটটা এখানে চলে আসছে। জাস্ট এইটাকে কপি করে আমরা হচ্ছে ওই ইমেইলের রিপ্লাইটা আমরা করে ফেলতে পারি। ওকে, দ্যাটস অল। আমরা এভাবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিন্তু হচ্ছে খুব সহজেই ইমেইল করতে পারি বা ইমেইলের রিপ্লাই করতে পারি। তো আমরা আমাদের পরবর্তী বিষয়টাতে একটু চলে যাই। আমি এরপরে আপনাদেরকে যে বিষয়টি আসলে শেখাতে চাই সেটা হচ্ছে যে স্টোরি টেলিং। এখন আপনি একজন বিগিনার কন্টেন্ট রাইটার, হ্যাঁ, কন্টেন্ট রাইটার হিসেবে একদম কোনো প্রতিষ্ঠানে বিগিনার হিসেবে কাজ করতেছেন। এখন সেক্ষেত্রে আপনাকে এরকম করতে হইতে পারে যে কোনো একটা ওই প্রতিষ্ঠান থেকে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা প্রোগ্রাম হয়ে গেছে, বা যে কোনো ঘটনার আপনাকে হচ্ছে স্টোরি টেলিং আকারে ওই সম্পূর্ণ ঘটনাকে গুছিয়ে একটা আর্টিকেল আকারে লিখতে হইতে পারে। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কিভাবে হেল্প করতে পারে আমরা একটু দেখে নিই। এটা কেন প্রয়োজন সেটাও আমি দেখাবো কিছুক্ষণ পরে, আমি এটা করার পরে, যে স্টোরি টেলিং করে আর্টিকেল আকারে লেখাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে, আপনাদের ডেইলি লাইফে যারা কন্টেন্ট রাইটার আছে তাদেরকে এটা ইউজ করতে হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ইভেন্ট হিসেবে আমাদের ক্যারিয়ার ক্লাবেরই একটা ইভেন্টকে বেছে নিচ্ছি। সেপ্টেম্বরের 2 তারিখে গত বছর একটা ইভেন্ট হয়েছিল। ইভেন্টের নাম ছিল মসকিউটো অ্যান্ড এমপক্স প্রিভেনশন, কমিউনিটি আউটরিচ ইনিশিয়েটিভ। অর্থাৎ এটা ছিল যে হচ্ছে আমাদের মসকিউটো এবং এমপক্স প্রিভেন্ট করার জন্য হচ্ছে একটা সচেতনতামূলক একটা ইভেন্ট আমরা করেছিলাম। তো আর এই ইভেন্টটা হয়েছিল আমাদের যে ক্যাম্পাসের পাশে মাদারখোলা যে এলাকাটা রয়েছে সেই জায়গাতে আমরা হচ্ছে ইভেন্টটা পরিচালনা করেছিলাম। তো যখন আপনি একজন কন্টেন্ট রাইটার হিসেবে ওই ইভেন্টে পার্টিসিপেট করেছেন, তখন কিন্তু আপনি জানেন যে হচ্ছে ইভেন্টে কি হয়েছে না হয়েছে, এই ধরনের বিষয়গুলো। আচ্ছা, আপনারা কি কেউ কি আমাকে বলতে পারবেন যে একটা ছবি দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে, তাই না? আর তার নিচে একটা ক্যাপশন রয়েছে বাংলাতে। আপনারা কেউ একটু কাইন্ডলি আমাকে বলবেন যে হচ্ছে এখানে মূলত আমি কি করেছি? এনিওয়ান? লেখাটা কি আমার স্পষ্ট বোঝা যাচ্ছে? ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবণ আহমেদ, হ্যাঁ হ্যাঁ বলুন। ভাইয়া, ডক্টরের কাছ থেকে আপনার মেডিকেল সেন্টারের ডক্টরের কাছ থেকে পরামর্শ নিছেন যে মস্কুইটো বিষয়ে কিভাবে জনসচেতন করা যায়, এবং এর বিষয়ে যে এটা রোগ হলে যে কি কি হয় এবং এর ক্ষতি কি, এবং বিভিন্ন দিক নির্দেশনা, আই থিঙ্ক আর কি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ শ্রাবণ আহমেদকে, সুন্দর বলেছেন। আচ্ছা, অর্থাৎ এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে যে কোনো একজন মানুষ যখন একটা ইভেন্টে পার্টিসিপেট করবে তখন সে কিন্তু জানে যে ইভেন্টে কি হয়েছে, কখন কি হয়েছে। এখন আমি মূলত যেটা দেখাতে চাচ্ছি যে এখানে ছবিগুলো আমি রাখছি, যে ধরুন আপনি ইভেন্টে পার্টিসিপেট করেছেন এবং সেই ইভেন্টে কি কি হয়েছে সেটা আপনি জানেন, কিন্তু আপনি জানেন না যে কিভাবে সম্পূর্ণ স্টোরিটাকে গুছিয়ে একটা আর্টিকেল আকারে লিখতে হয়। যেমন ধরুন আমি এখান থেকে ছবি থেকে ডেটা স্ক্র্যাপ করেছি,
বলছি যে হচ্ছে ক্লাবের এক্সিকিউটিভ সদস্যরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডাক্তারের সাথে ইভেন্ট পরিচালনা, দিক নির্দেশনামূলক আলোচনা এবং মত বিনিময় করছে। খুবই স্বাভাবিক, এটা যে কোনো হচ্ছে মানুষই এটা লিখতে পারবে, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলের যা স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এটা সেরকম কোনো ব্যাপার না, এর ধরনের ডেটা স্ক্র্যাপ করা যেটা। আচ্ছা, আমরা ইভেন্টের পরবর্তী কিছু কার্যক্রম আমরা যদি একটু খেয়াল করি, এখানে কয়েকটা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ কি একটু বলতে পারবেন যে এই ছবিগুলোতে কি করা হচ্ছে? এনিওয়ান? আচ্ছা, সাজ্জাদুল ইসলাম সৈকত, হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন। হয়তো ডেঙ্গু মশা নিধনের কোনো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ছবিতে কিছু মানুষ হচ্ছে দাঁড়িয়ে একটা খাতার মতো কিছু একটা নিয়ে লেখালেখি করতেছে, সামনে কিছু গ্রামীণ মানুষজন দাঁড়ায় আছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা পাত্রে কিছু পানি জমা আছে, আর ক্লাবের এক্সিকিউটিভ যারা আছে বা ক্লাবের মানুষজন আমরা হচ্ছে কি করতেছি, যে পানিটাকে ফেলে দেওয়া হচ্ছে, এই ধরনের কিছু কথা। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সহজেই ডেটা স্ক্র্যাপ করতে পারি, বিশেষ করে যে মানুষটা ইভেন্টে পার্টিসিপেট করেছে তার জন্য খুবই সহজ। যে এখানে মূলত যেটা হয়েছে যে মাদারখোলা এলাকাতে গ্রামীণ পর্যায়ে অর্থাৎ মাঠ পর্যায়ে মানুষদের থেকে প্রাইমারি রিসার্চের জন্য কিছু ডেটা সংগ্রহ করা হয়েছে, তথ্য সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি তাদেরকে সচেতন করা হয়েছে যে ডেঙ্গু বা ম্যালেরিয়া এই ধরনের রোগগুলো কিভাবে ছড়াইতে পারে, তারপরে মশার বিস্তার কিভাবে হইতে পারে, আর এগুলো কিভাবে প্রিভেন্ট করা যায়, সেগুলো হচ্ছে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এর পরবর্তী ধাপে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে কিছু পোস্টার আমরা দেখতে পাচ্ছি, টোটাল 4টা ছবি, সরি। প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি যে লিফটের সামনে একটা পোস্টার লাগানো হচ্ছে। এই ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি যে একটা পোস্টার লাগানো হয়েছে, এটা মেডিকেল সেন্টারের সামনের পোস্টার। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পাসেই যে রানী দিনমণি যে স্কুলটা আছে, সেই স্কুলে সামনে দাঁড়িয়ে ক্লাবের সদস্যরা কিছু কথাবার্তা বলতেছে বা টিচার কথা বলতেছে। আর সিমিলারলি এখানেও বাচ্চারা দাঁড়ায় আছে, তাদের সামনে ক্লাবের কিছু মেম্বার দাঁড়ায় আছে। তো যে কিনা ইভেন্টে পার্টিসিপেট করেছে সে কিন্তু সহজে এই জায়গাগুলো থেকে ডেটা স্ক্র্যাপ করতে পারে যে এগুলো ইভেন্টের কার্যক্রম ছিল। সচেতনতামূলক পোস্টার লাগানো, তারপরে রানী দিনমণি স্কুলে গিয়ে টিচারদের সাথে কথা বলা, বাচ্চাদের সাথে দিক নির্দেশনামূলক হচ্ছে কিছু বিষয় শেয়ার করা এবং ফান গেমস টাইপের কিছু করা হয়েছিল আর কি। তো ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আমরা কিন্তু বলেছিলাম যে শুরুতে অলরেডি আমরা হচ্ছে কি করেছি, প্রাইমারি ডেটা কালেকশনের জন্য কিছু, সরি, প্রাইমারি রিসার্চের জন্য কিছু ডেটা কালেকশন করেছি। তো সেই ডেটার উপরে ভিত্তি করে একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছিল। এই, এবার আসুন, এখান থেকে আমি হচ্ছে যে যে ছবিগুলো দেখাইলাম এখান থেকে কিছু ডেটা স্ক্র্যাপ করেছি। হ্যাঁ, এটা অনেকের কাছে মনে হতে পারে যে এতগুলো কি লেখা, আসলে এখানে সেরকম জটিল কিছু লেখা নাই, খুব ইজি কিছু লেখা আছে। অর্থাৎ ইভেন্টে পার্টিসিপেট করা যে কোনো মানুষের পক্ষে এই ডেটাগুলো লেখা সম্ভব। একটু অগোছালো ভাষায় লেখা আছে, কিন্তু এটা কন্টেন্ট রাইটারের কন্টেন্ট না, এটাকে গুছিয়ে লিখতে হবে। আমি এখানে মূলত যেটা করেছি ডেটা স্ক্র্যাপ করেছি, যে এমবিএসটিউ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে একটা ইভেন্ট পরিচালনা করা হয়েছে, সেটা টাঙ্গাইল মাদারখোলা, সরি, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাদারখোলা এলাকাতে হয়েছে। এখানে কি করেছে যে ক্লাবের এক্সিকিউটিভ সদস্যরা মেডিকেল সেন্টারের ডাক্তারের সাথে কথা বলেছে, দিক নির্দেশনামূলক আলোচনা করেছে, তারপরে মাদারখোলা এলাকায় মাঠ পর্যায়ে মানুষের কাছে থেকে কথা বলে তাদের থেকে হচ্ছে জরিপের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে, তারপরে তাদেরকে হচ্ছে সচেতন করেছে, তারপরে ক্যাম্পাসের ভেতরে পোস্টার লাগানো হয়েছে, তারপরে রানী দিনমণি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে বাচ্চাদেরকে সচেতনতামূলক বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। এরপরে রিপোর্ট বিশ্লেষণ করে তা পাবলিশ করা হয়েছে। আসলে ইভেন্টটা অনেক বড় ছিল, তো অনেকগুলো কার্যক্রম ছিল। তো এখন আমি মূলত যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আপনি কন্টেন্ট রাইটার হিসেবে, একজন বিগিনার হিসেবে এটাকে কিভাবে আর্টিকেল আকারে গুছিয়ে লিখতে পারেন এবং সেক্ষেত্রে এআই কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটা আমি একটু দেখাই। চলুন। আমি জাস্ট এই ডেটাগুলোকে কপি করছি। হ্যাঁ, যে ডেটাগুলো আমরা ইভেন্ট থেকে বা ইভেন্টে পার্টিসিপেট করার মাধ্যমে স্ক্র্যাপ করেছি, জাস্ট এটাকে হচ্ছে আমি এখানে একটা কমান্ড দিব। কমান্ডটা হচ্ছে যে আমি একদম সহজ কিছু ভাষা ইউজ করছি। ঠিক আছে, যে আমি লিখলাম
ইভেন্টটিকে গুছিয়ে আর্টিকেল আকারে লিখে দাও। একদমই সহজ। এখন এই ওভারঅল বিষয়টাকে সে কি করবে, এটাকে গুছিয়ে একটা আর্টিকেল আকারে লিখে দিবে। এখন আমি বলছি কি স্টোরি টেলিংটা কেন প্রয়োজন। হ্যাঁ, আমরা একটু আমাদের ক্যারিয়ার ক্লাবের পেজে যদি চলে যাই, একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন, তখন আপনাদের কোনো একটা ইভেন্টে কোনো একটা ইভেন্ট হয়ে গেছে, সেই ইভেন্টের স্টোরি টেলিং করে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে পাবলিশ করবে তারা। এখন সেটার কন্টেন্ট আপনাকে লিখতে বলতে পারে। তো একটা ইভেন্টে আমরা চলে যাই, এটা একটু পোস্টে চলে যাচ্ছি। তো এখানে করা হয়েছে কি, ইভেন্টের একদম সামারাইজ করে কিছু ক্যাপশন লেখা হয়েছে, তারপরে প্রত্যেকটা ছবির ধরে ধরে খেয়াল করুন এখানে ক্যাপশন লেখা হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। পরের ছবিটাতেও ক্যাপশন লেখা হয়েছে, যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটা ছবির স্টোরি এখানে ক্যাপশন আকারে লেখা হয়েছে। এবং এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে ইভেন্টের শুরু থেকে একদম শেষ পর্যন্ত গুছিয়ে স্টোরি টেলিং করে ছবিগুলো অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা ছবির জন্য ক্যাপশন দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের স্টোরি টেলিংটা প্রয়োজন, এবং এই কথাগুলো কিন্তু গোছালো আকারে থাকতে হবে। এখন আমরা এটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি কি যে হচ্ছে এই বিষয়টাকে আমরা ফেসবুক পেজ থেকে বা লিঙ্কডইন থেকে হচ্ছে আমরা পোস্ট করব। এখন এটাকে আমরা ইংলিশে লিখতে চাই, আমাদের কাছে তো বাংলায় আছে। মোটামুটি আমাদের কাছে কিন্তু দেখুন গুছিয়ে চলে আসছে, খুব সুন্দর ভাষায় গোছালো আকারে চলে আসছে, যে ভাঙা ভাঙা কথাগুলো আমরা ইনপুট দিয়েছিলাম। হ্যাঁ, আমরা এবার এটাকে একটু কমান্ড দিচ্ছি যে ইংরেজিতে লিখে দাও। আর এখানে কি থাকবে দেখুন, আমি মূলত আপনাদেরকে যেটা শেখানোর চেষ্টা করতেছি যে কমান্ড দেওয়াটা, প্রম্পট দেওয়াটা, আপনি প্রপার প্রম্পট দিয়ে কিভাবে এটার প্রপার ইউটিলাইজটা করতে পারেন। তারিখ, স্থান, এখন আমাদের যে ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট সেগুলোতে তো এইভাবে হচ্ছে যে তারিখ স্থান এরকম করে নাও থাকতে পারে, তাই না? এটা আমাদের যে বডি যেটা আছে, কন্টেন্টের বডি, সেখানে থাকতে পারে। এখানে আমি কি দিতে পারি যে তারিখ, স্থান, টাইটেল আকারে থাকবে না, ঠিক আছে। দেখুন এখন যেটা হবে সেটা হচ্ছে কি যে সম্পূর্ণ ইভেন্টটা, যে স্টোরি টেলিংটা, সেটা সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে ইংরেজিতে চলে আসবে, যেটা কিনা হচ্ছে আমরা খুব সহজেই ফেসবুক থেকে বা লিঙ্কডইন থেকে বা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আমরা এটা পোস্ট করতে পারবো। এখন এটাকে কিন্তু চাইলে আমরা আর্টিকেল আকারেও কোনো একটা আর্টিকেল আকারে লিখতে পারি, গুছিয়ে লিখতে পারি। এটা আপনাদের যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। এই বিষয়টা আমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছি, আমাদের অনেক সময় হচ্ছে কি ফিল্ড ভিজিট বা ফিল্ড ট্রিপ এই ধরনের বিষয় হয়ে থাকে। সেখানে কিন্তু আমাদের ওই ফিল্ড ভিজিট বা ফিল্ড ট্রিপ হওয়ার পরে আমাদের হচ্ছে করতে হয় কি, সম্পূর্ণ বিষয়টাকে সাম আপ করে একটা রিপোর্ট জমা দিতে হয়। তো এক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে এই ধরনের কাজের ক্ষেত্রে। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর করে সুন্দর ভাষায় এই জিনিসটা চলে আসছে। এখন হয়েছে কি যে এটার যে টাইটেলটা, এটা আমার পছন্দ হচ্ছে না। আপনি কিন্তু চাইলে টাইটেলটা 4-5 ধরনের 10 ধরনের টাইটেল আপনি এখান থেকে সাজেশন নিতে পারেন, নিয়ে আপনার পছন্দ মতো টাইটেল নিতে পারেন। এখন আপনার কাছে মনে হয়েছে কি যে জিনিসটা একটু ডিটেইলড হলে ভালো হইতো, এবং প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা হচ্ছে সাব হেডিং হইলে ভালো হইতো, ঠিক আছে। তো আমরা এখানে কমান্ড দিতে পারি যে হচ্ছে মেক ইট, সরি, ওকে, এটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না। তো আমি এ পর্যায়ে আরো একটা বিষয় যেটা দেখাবো, সেটা হলো কি, আপনি যখন একজন কন্টেন্ট রাইটার কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন, তখন আপনার হইতে পারে কি, আপনাকে তারা বলতে পারে যে আপনাদের নিউজ রিপোর্ট লিখতে হবে। আচ্ছা, এর আগে আপনাদের মধ্যে কেউ কি সংবাদপত্রের প্রতিবেদন লিখেছেন? এনিওয়ান? আচ্ছা, আশা করছি লেখেন নাই, ঠিক আছে। আপনাকে হঠাৎ করে বলা হলো যে সংবাদপত্র লিখতে হবে, যেহেতু আপনি কন্টেন্ট রাইটার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শ্রাবণ আহমেদ। হ্যাঁ হ্যাঁ, বলুন। ভাই লিখছি কিন্তু পাবলিশ হয় নাই। আচ্ছা আচ্ছা, পাবলিশ হয়নি, ঠিক আছে। আমি সংবাদপত্রের যে প্রতিবেদন সেটা লেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়টা আমি একটু হচ্ছে দেখাবো। আচ্ছা, কারণ আমি বলেছি যে হচ্ছে আমরা এখানে একদম বিগিনার কন্টেন্ট রাইটাররা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তাদের কাজে হচ্ছে ইউজ করতে পারে। ঠিক আছে, আমরা জাস্ট এখানেই প্রম্পট দিব যে হলো কি,
যে ইভেন্টটিকে সংবাদ প্রতিবেদন আকারে লিখে দাও, ঠিক আছে? এবং এখানে কিন্তু কথা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো তো ওদের ভাষাগুলোও কিছুটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে। আমি এটাকে যতটুকু পারা যায় মিটিগেট করার চেষ্টা করছি। কি লিখলাম যে সাবলীল ভাষায়। আপনারা খেয়াল করবেন যে এখানে কি ধরনের কমান্ড দেওয়া হচ্ছে, কমান্ডের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে আহ, আমাদের এটা কি জেনারেট করবে, কি রেজাল্ট দিবে না দিবে, আমরা কতটুকু ইউজ করতে পারবো, এটা ডিপেন্ড করে। একটা সংবাদপত্র লেখার জন্য খুব সুন্দর ভাষায় গোছালো আকারে কিন্তু আমাদের এখানে চলে এসেছে যে 2 সেপ্টেম্বর 24 মশাবাহিত রোগ সম্প্রতি আলোচনায় থাকা ভাইরাস এমপক্স প্রতিরোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি। আমরা চাইলে এই জিনিসটাকে আরো নিজেদের মতো করে বিভিন্ন রকম ভাবে আমরা উপস্থাপন করতে পারি বা নিতে পারি। টাইটেল পছন্দ হচ্ছে না, আমরা কয়েকটা টাইটেল নিতে পারি, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি। এই ধরনের কাজগুলো কি একজন কন্টেন্ট রাইটারকে তাদের প্র্যাকটিক্যাল লাইফে তাদের হচ্ছে করতে হয় যখন তারা কিনা হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবে কোনো একটা প্রতিষ্ঠানে। তো ঠিক আছে, এখন একটা বিষয় আমি আপনাদেরকে একটু মানে হচ্ছে স্পষ্টভাবে বলতে চাচ্ছি বা চাই, সেটা হচ্ছে কি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করব কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, কিন্তু তারা যে রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে ওইটা যদি আমরা একটু পরে দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে সেখানে আসলে তাদের যে ভাষাটা ওইটা খুব একটা ন্যাচারাল না, বা কিছু কিছু ভাষা আছে সেটা আপনার পছন্দ হচ্ছে না। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করবেন, ধরুন আপনি যে বিষয়টা একটা আর্টিকেল লিখতে বলা হয়েছে, আপনি এটা কিভাবে লিখবেন আপনি বুঝে উঠতে পারতেছেন না, শুরুই করতে পারতেছেন না, আপনার জাস্ট ব্ল্যাঙ্ক হেড। আপনি আইডিয়া জেনারেট করার জন্য, আপনি কিভাবে গুছিয়ে লিখতে পারেন বিষয়টাকে সেটা বোঝার জন্য, আপনার নিজের আইডিয়ার সাথে তারা কি দিচ্ছে সেটাকে অ্যালাইন করে সুন্দর সাবলীল গোছালো একটা আর্টিকেল তৈরি করার জন্য আপনি আইডিয়া নিতে পারেন। তবে তারা যে রেজাল্টটা দিচ্ছে সেটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন না। কারণটা কি, তারা যে রেজাল্টটা দিয়েছে সেটা যদি আমি হলো একটু উইলবট বা হচ্ছে জিও জিপিটির মতো কিছু বিষয় রয়েছে সেগুলো দিয়ে যদি হচ্ছে একটু চেক করি, চলুন আমরা চেক করে দেখি, হ্যাঁ, প্রবলেমটা কোথায়। আমরা এটাকে জাস্ট কপি করলাম, আমরা গেলাম হচ্ছে কি zerogpt.com নামে একটা সাইট রয়েছে। তো এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। এখানে একটা বিষয় বলে রাখি, জিরো জিপিটি এখানে গিয়ে আপনারা যেটা করতে পারবেন, যে কোনো আর্টিকেল সেটা কি সে নিজে লিখেছে নাকি সম্পূর্ণ এআই দিয়ে লিখেছে সেটা আপনি এখান থেকে ধরতে পারবেন। এখান থেকে যদি আমরা ডিটেক্ট টেক্সট দিই, এ দেখাচ্ছে কি 100% এআই জিপিটি, অর্থাৎ টেক্সটটা সম্পূর্ণ 100% এআই দিয়ে লেখা হয়েছে, যেটা কিনা অনেক প্রতিষ্ঠানে কিন্তু পছন্দ করে না যে আপনার আর্টিকেলটা 100% এআই দিয়ে লেখা হোক, এবং সেটা আসলে নেগেটিভ দৃষ্টিভঙ্গি ক্রিয়েট করতে পারে আপনার ক্ষেত্রে। তো আপনার উচিত হবে কি, যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে 10 মিনিট একটা জিনিস জেনারেট করেছেন, সেটার উপরে আপনি 1 ঘন্টা, আপনার প্রয়োজন হলে 1.5 ঘন্টা, বা আপনার যতক্ষণ প্রয়োজন হোক আপনি সেটাকে প্যারাফ্রেজিং করবেন। আপনি সেটাকে আরেকটু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আপনার নিজের ভাষা সেখানে প্রয়োগ করবেন, নিজের ক্রিয়েটিভিটিকে সেখানে ইমপ্লাই করবেন। এটা অনেক বেশি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। না হলে একটা লেখাকে কখনোই লাইভলি মনে হবে না, ন্যাচারাল মনে হবে না, অর্গানিক মনে হবে না। তো এই বিষয়টা, এই প্যারাফ্রেজিং এর বিষয়টা আসলে কিভাবে করা যেতে পারে, ঠিক আছে, আমরা একটা কন্টেন্ট কি করলাম, এই যে ইভেন্টটার এই কন্টেন্টটাই সিমিলার জিনিস আমরা হচ্ছে কি করলাম যে এআই থেকে জেনারেট করলাম। এখন এটা নিজের ক্রিয়েটিভিটি লাগায়ে বা এটাতে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে একজন কন্টেন্ট রাইটার কিভাবে এটাকে মোর অর্গানিক, মোর ন্যাচারাল করতে পারে, সেই বিষয়টা আমাদেরকে নুসরাত আমিন তুর্না দেখাবে। আমি নুসরাত আমিন তুর্নাকে অনুরোধ করব এই যে নিজের ক্রিয়েটিভিটিটা এআই জেনারেটেড কন্টেন্টে কিভাবে ইউজ করা যায় সেটার ইমপ্লিকেশনসটা দেখানোর জন্য। থ্যাংক ইউ আসিফ ফর গিভিং মি দ্য স্টেজ। আমাদের নেক্সট সেশনটা শুরু করার আগে আমি আর আসিফ আসিফ আমি রিকোয়েস্ট করবো, আই থিঙ্ক আমাদের ক্যামেরাটা অন করা উচিত, অ্যাজ উই আর দ্য প্রেজেন্টার্স। আমাদের ক্যামেরাটা অন করার পর আমি নেক্সট সেশনটা শুরু করতে যাচ্ছি। শিওর শিওর।
Okay, so moving on to the session 3, using your creativity in content writing. আমরা আগের সেশনটাতে দেখলাম যে কিভাবে আমরা স্টোরি টেলিং, একটা রিপোর্ট লিখতে পারি বা নিউজ পেপারে কিভাবে আমরা সেটা রিপোর্ট করতে পারি, কিভাবে সেটা এআই এর মাধ্যমে। এআই এর অনেক অ্যাডভান্টেজেস আছে, আমরা এখন এআই ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। তো এআই এর যেমন অ্যাডভান্টেজেস আছে, বাট থাকে না নিজেদের একটা অথেন্টিসিটি। এআই এর আগে তো আমরা মানুষ, রাইট? আমাদের নিজেদের একটা ক্রিয়েটিভিটি আছে, নিজেদের একটা মাইন্ড আছে যেটাকে আমরা ইউজ করি, এন্ড আমরা বিভিন্ন অর্গানিক যে আইডিয়াস গুলো সেটার মাধ্যমে একটা আমরা কন্টেন্টকে শেপ দিতে পারি। তো your thinking capacity is what makes you unique, right? আমি আমি ইউনিক হতে চাই। আমি ইউনিক হতে চাই কিভাবে? আমি আমার নিজের থেকে আসা কোন আইডিয়াস আমি ইমপ্লিমেন্ট করতেছি। আমি আশেপাশ থেকে সবাই যা করতেছে আমি করতেছি না, আমি তার থেকে একটু ডিফারেন্ট করে করতেছি, রাইট? তো সেটা আমাকে কি করলো, অন্যদের থেকে একটু ইউনিক করলো। তো আমাদের যে এখন এআই কে আমরা এআই এর মাধ্যমে বিভিন্ন আইডিয়াস জেনারেট করি, অবভিয়াসলি আমরা করি বিকজ অফ ইটস অ্যাডভান্টেজেস। যে আমি আইডিয়া দেখতে চাই, আমি কোনো কিছুর একটা বডি দেখতে চাই, যে আমি একটা যে কন্টেন্ট লিখবো তার বডিটা কেমন হওয়া উচিত, কিভাবে সাজানো উচিত, কি কি আমি এখান থেকে ধারণা নিতে পারি। কিন্তু দিন শেষে না আমাদের যে অথেন্টিসিটি সেটা কোয়েশ্চেনে দাঁড়ায়, যে আমি একটা কন্টেন্টকে অর্গানিক আর অথেন্টিক বানাতে চাই, কিন্তু কিভাবে, রাইট? তো আপনি যখন একটা অর্গানাইজেশন, একটা হাই অর্গানাইজেশন, বা আপনি কোন একটা ইমেল সেন্ড করবেন কোন অফিসিয়াল একটা পার্সনকে প্রফেশনালি, তো তারা অবভিয়াসলি এই যে আজকালকার যুগে অনেক এআই টুলস ডিটেক্টরস আছে, এগুলার মাধ্যমে চেক করবে। এন্ড তারা কখনোই প্রিফার করে না যে আপনার এটার মধ্যে হচ্ছে 90%, 50%, ইভেন 10% এআই ডিটেক্ট। তো এটাকে যদি আমরা পুরো হিউম্যানাইজ দেখাতে চাই বা আমাদের পুরো অর্গানিক দেখাতে চাই কন্টেন্টটাকে, আমরা বিভিন্ন ধরনের ওয়েজ ইউজ করতে পারি। তার মধ্যে কিছু হচ্ছে, ফার্স্ট অফ অল কামস দ্য প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কি? আমরা প্যারাফ্রেজিং সাথে হয়তো অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না। প্যারাফ্রেজিং হচ্ছে, ধরুন আপনি একটা সেন্টেন্স লিখেছেন এন্ড এটা হচ্ছে পুরাই রোবটিক। আমরা কোনো কিছু, অনেকে আছে রোবটিক শুনতে পছন্দ করি না, তা আপনি এখন কি করবেন, প্যারাফ্রেজ করবেন। কিভাবে? আমরা ছোটবেলা থেকে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সুপারলেটিভ, তারপরে হচ্ছে ডিগ্রিজ ইউজ করতাম, এরপর হচ্ছে যে প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, বিভিন্ন ভাবে আমরা কিন্তু সেন্টেন্স চেঞ্জ করতাম, কিন্তু সেন্টেন্সে কিন্তু মিনিং চেঞ্জ হইতো না, রাইট? সো আমরা কিন্তু, ওরা একটা লাইন লিখছে, আমি এটাকে কমপ্লেক্স করে দিলাম, আমি এটাকে প্যাসিভ করে দিলাম, আমি এটাকে কম্পাউন্ড করে দিলাম। তাহলে কি আমার সাথে আমার এআই এর একটু মানে, আমি আমার মাথা খাটাইছি না? এআই এর থেকে আমার নিজের একটা ধারণা আসে না, আমি নিজের মাথা খাটে আমি কিছু একটা লিখছি, রাইট? এরপর প্যারাফ্রেজিংটা যে আমরা করি, আমরা প্যারাফ্রেজিং করব। আপনি এখান থেকে এআই টুলস এর মধ্যে যেমন কুইলবোট ইউজ করতে পারেন, কিন্তু নিজেদের প্র্যাকটিসে রাখা উচিত প্যারাফ্রেজিংটা। এই যে আপনারা ছোটখাটো ভার্সিটি বা স্কুল কলেজে যে আপনাদের অ্যাসাইনমেন্টস দেয়, আমরা কিন্তু গুগল থেকে, তারপর চ্যাট জিপিটি থেকে অনেক আইডিয়াস নিই, কিন্তু টিচার কিন্তু বারবার বলে যে কোনো প্লেজিয়ারিজম হবে না, আমি কোনো এআই কিছু চাই না। তো ওইখান থেকে আপনারা কিন্তু এই যে প্যারাফ্রেজিং এর প্র্যাকটিসটা করতে পারেন নিজেদেরকে ডেভেলপ করার জন্য। বিকজ প্যারাফ্রেজিং শুধু কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে না, লাইফের সব ক্ষেত্রেই কোনো কিছু একটা আপনি লিখছেন, উপস্থাপন করছেন, দরকার। এরপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সিনোনিমস ইউজ করতে পারি। সিনোনিমস মানে সমার্থক শব্দ। ধরুন গুড এর সিনোনিম হতে পারে বেটার বা ওয়েল, রাইট? তারপরে আমরা গুগল ইউজ করতে পারি, গুগলে লুক আপ করতে পারি যে আমার এই ওয়ার্ডটার একটা হচ্ছে সিনোনিম দিতে। তারপরে যে বিভিন্ন, আমরা কিন্তু গ্রামার মিস্টেক করতেই পারি, বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, আমরা ভুল করতেই পারি। তো সেটার জন্য আমরা কিন্তু এআই টুলস, চ্যাট জিপিটি যেমন, বা গুগল, একটা লাইন আপনি কপি পেস্ট করে দিলেন, তারপর আপনি বললেন যে এখানে কি কোনো গ্রামার মিস্টেক আছে কিনা, আপনি কিন্তু ইজিলি শো করতে পারবেন।
আর গ্রামার কারেকশনের ক্ষেত্রে তো আপনি এখন বারবার টিচারদের কাছে যেতে পারবেন না, এটা একটা ওয়ে হতে পারে। আমি অ্যাজ এন এক্সাম্পল মসকিউটো ক্যাম্পেইন যে করা হয়েছিল গত বছর, সেখানে আমি একটা লাইন লিখেছি অ্যাজ এন এক্সাম্পল দেখানোর জন্য যে এটাকে আমি কিভাবে প্যারাফ্রেজ করতে পারি। সো প্যারাফ্রেজিং করব, কিন্তু কিভাবে? সো চলুন আমি এটাকে প্যারাফ্রেজিং করে আপনাকে দেখাই যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে প্যারাফ্রেজিংটা করতে পারেন। আমি এটা গুগল ডক্সে আপনাদেরকে দেখাচ্ছি, একটু 1 মিনিট টাইম দিবেন আমাকে। ওকে, সো আই হোপ আমার স্ক্রিনে এটা শো করতেছে। এই যে আমাদের একটা পুরো প্যারা, আমি একটা বড় একটা ক্যাম্পেইনের যে ইংলিশ ভার্সন ছিল সেটা থেকে একটা ছোট্ট একটা অংশ আমি এখানে দেখাবো যে আমি এটাকে অ্যাকচুয়ালি কিভাবে প্যারাফ্রেজ করব, কি কি সিনোনিম ইউজ করতে পারি, আর এটাকে কিভাবে আমি পুরা এআই থেকে নিজেকে আলাদা করতে পারি, রাইট? সো দেখি, আমি ফার্স্টে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটাকে আপনাদেরকে প্যারাফ্রেজ করে দেখাবো। সো কি লেখা আছে যে অন সেপ্টেম্বর 2 এত তো অনেক কিছু লেখা আছে। আমি কি করব, আমি এটাকে আগে পিছিয়ে করে দিব, আমার মতো করে আমি সাজিয়ে নিব। সো আমি এই জায়গা থেকে আমি একটু টাইম সেভ করার জন্য জাস্ট কপি পেস্ট মেরে বসাই দিব। হ্যাঁ, জাস্ট দেখবেন একটু মডিফাই অবভিয়াসলি করা লাগবে, পাংচুয়েশনস এগুলা খেয়াল রাখা লাগবে, ক্যাপিটাল লেটার্স। সো আমি কি করলাম, লাস্টের লাইনটা কি করলাম আগে নিয়ে আসলাম। এরপর আমি হচ্ছে এখানে কি লেখা আছে যে MBST Career Club organized a community outreach program titled Mosquito and Mpox Prevention. আমি এটাকে মাঝখানে নিব, এটাকে সরি এটাকে আমি মাঝখানে নিলাম। কি হলো, আমার কিন্তু একটা ভালো একটা লাইন সেন্স মেক করতে হবে, রাইট? আর আমি যে প্রথম যেটা শুরু করছিলাম তারিখ দিয়ে, আমি এই তারিখটাকে কি করবো সবার শেষে নিয়ে যাব। আপনাকে অবভিয়াসলি গ্রামার মিস্টেকস গুলো খেয়াল রাখা লাগবে, আমার যাতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস বা এরর না হয়। আমি যদি এখন পুরো লাইনটা পড়ি যে ইন মাদারখোলা এরিয়া লোকেটেড নিয়ার মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি টাঙ্গাইল MBST Career Club organized a community outreach program titled Mosquito and Mpox Prevention on September 2, 2024. So এখানে আমার একটা ওয়ার্ড চোখে পড়ছে অনেক, যে আউটরিচের একটা কি সিনোনিম আমরা কিন্তু অ্যাড করতে পারি, রাইট? একটু আলাদা করার জন্য সিনোনিমটা কি হতে পারে, আমি একটা সিনোনিম যেটা সেটা হচ্ছে এক্সটেন্ডেড যেটা সেটা। সো আমার এই যে পুরো লাইনটা কিন্তু প্যারাফ্রেজ হয়ে গেল। এরপরে আমার যে পরের লাইনটা আছে আমরা দেখি, যদি এখানে লেখছে যে the aim of the event was to raise awareness about mosquito borne diseases, মানে এখানে মেইনলি বলছে যে এম কি ছিল আমাদের যে হোল ক্যাম্পেইনটা হলো। তো আমি এটাকে কপি পেস্ট করলাম ফর টাইম সেভিং। আমি এম এর জায়গায় কিন্তু সিনোনিমস ইউজ করতে পারি। আমরা এখানে দেখবো যে আমরা কি কি সিনোনিমস, কোন কোন ওয়ার্ড আমার সুটেবল চেঞ্জ করার জন্য। আমি এম এর জায়গায় গোলস ইউজ করতে পারি, আমি এম এর জায়গায় পারপাস ইউজ করতে পারি, যে একটা মেইন পারপাস কি ছিল আমার পুরা ইভেন্টের, তাই না? তো আমি গোলস লিখলাম, দ্য মেইন গোল অফ দ্য ইভেন্ট ওয়াজ টু রেইজ অ্যাওয়ারনেস। এখন রেইজ মানে কি, বৃদ্ধি করা, রাইট? তো আমি বৃদ্ধি করার একটা সিনোনিম ইউজ করতে পারি। আমার জানার মতো একটা আছে হচ্ছে ইনক্রিজ, আরেকটা আছে আপলিফটের থেকে আমার ইনক্রিজটা এখানে বেশি সুটেবল লাগতেছে, রাইট? সো আমি এখানে ইনক্রিজ দিলাম। about mosquito borne diseases like dengue, এটা এখানে একটা কিন্তু কি বলবো অ্যাড করার মতো একটা হচ্ছে ইমপক্স আছে, যে as well as mpox। সো as well as হচ্ছে এটার জায়গায় আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি along with, মানে এটাও আমার সাথে ইনক্লুডেড ছিল, এখানে আমি along with, এটা কনজাংশনের মতো ব্যবহার করা হয়েছে। সো এটাকে আমি along with দিয়ে অ্যাড করে দিলাম। তো among rural communities,
অ্যান্ড টু গ্যাদার, আমি গ্যাদারের জায়গায় অ্যাসেম্বল লিখতে পারি, আমি গ্যাদারের জায়গায় কালেক্ট লিখতে পারি যে আমি এই ইনফরমেশন গুলা কালেক্ট করছি একটা সার্ভেতে, রাইট? তো আমি গ্যাদারের জায়গায় এখানে কি লিখলাম, আমি গ্যাদারের জায়গায় এখানে কালেক্ট লিখলাম। সো এইভাবে পুরাটা আমি প্যারাফ্রেজিং করে এটাকে পুরো এআই ডিটেকশনে আমি অনেকটা অংশ কমায় নিয়ে আসতে পারি। এমন না হয় পুরো 0%ই হয়, বিকজ এখানে আমার ইনপুট বেশি রাদার দেন চ্যাট জিপিটি। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা অর্গানিক কন্টেন্ট হয়ে দাঁড়ায়। আম, আশা করি এতটুকু আমি প্যারাফ্রেজিংটা সবাইকে বুঝাতে পারছি। কারো কোনো কি কোয়েশ্চেন্স আছে? প্যারাফ্রেজিং নিয়ে বা এটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এসব ব্যাপারে। দ্য মোর কোয়েশ্চেন্স আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে সেশন। এনি কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন্স না থাকে, আমাদের যে কন্টেন্ট রাইটিংটা, এখানে আমরা পুরো একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয় পুরো জেনারেল আইডিয়া স্পাইসি, বাট কন্টেন্ট শেষে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে প্রুফ রিডিং। আমরা প্রুফ রিডিং কি, আমরা এগুলা কিভাবে করতে পারি, কেন প্রুফ রিডিং দরকার, কোন একটা জায়গায় সেন্ড করার আগে প্রুফ রিডিং ইজ আ মাস্ট। সো প্রুফ রিডিংটা দেখানোর জন্য আমাদের মাঝে আসছেন মোহাম্মদ আফরোজ আহমেদ আসিফ। তিনি আপনাদেরকে প্রুফ রিডিং এর পার্টটা দেখান। থ্যাংক ইউ। ধন্যবাদ নুসরাত আমিন তুর্নাকে আমাদের একটা এআই জেনারেটেড কন্টেন্ট কিভাবে নিজের ক্রিয়েটিভিটি ইমপ্লিকেশন করে সেটিকে অর্গানিক এবং বেটার করা যায়, ন্যাচারাল করা যায়, সেই বিষয়টি শেখানোর জন্য, সুন্দরভাবে আমাদেরকে দেখানোর জন্য। তো এ পর্যায়ে আমি একটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে প্রুফ রিডিং। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই। ওকে, কেউ কি বলতে পারবেন প্রুফ রিডিং এই বিষয়টা কি, বা এই ওয়ার্ডটার সাথে পরিচিত কেউ আপনারা? জি, প্রুফ রিডিং বিষয়টা হচ্ছে যে আমি যে লেখাটা লিখছি বা আমি যে ইনফরমেশন গুলো আমার লেখায় অ্যাড করছি, সেই ইনফরমেশন গুলো আসলে কতটা অ্যাকুরেট আমি সেটা হচ্ছে গিয়ে রিসার্চ করব বা চেক করে নিব, এটা প্রুফ রিডিং। ওকে, ধন্যবাদ, আপনি অনেকটাই ঠিক বলেছেন। আর ঠিক আছে, আমি এর সাথে আরো কিছু কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, তো প্রুফ রিডিংটা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং যখন আমরা করব, একটা কন্টেন্ট লেখার পরে একদম লাস্ট স্টেজ, সেটাকে কোথাও পাবলিশ করার আগে বা প্রকাশ করার আগে একদম সর্বশেষে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিংটা হচ্ছে আমাদের ওই লেখাতে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, ওই লেখাতে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, ওই লেখাটার যে ফন্ট সাইজ গুলো ঠিকঠাক আছে কিনা, লেখার যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা ঠিকঠাক আছে কিনা, লেখার হেডিং ফন্ট ঠিক আছে কিনা, লেখার লাইন স্পেসিং ঠিক আছে কিনা, এই ধরনের বিষয়গুলো বা যাবতীয় ভুল ত্রুটিগুলো আমরা ঠিকঠাক করে বা সংশোধন করে তারপরে সেটাকে আমরা পাবলিশ করি। তো আমাদের প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে গ্রামাটিক্যাল এরর্স। আপনি যতটাই ঠিকঠাক করে লেখার চেষ্টা করেন না কেন, দেখবেন সেখানে টুকটাক সামান্য একটু গ্রামাটিক্যাল এরর থেকে যেতে পারে। তো এই বিষয়টা আমরা কিভাবে গ্রামাটিক্যাল এরর গুলোকে ফিক্স করতে পারি এটা আমি একটু দেখাবো। ধরে নিন আমি হচ্ছে একটা কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট আমরা এখান থেকে নিতে পারি। যে কোনো কন্টেন্ট আপনি ধরেন লিখেছেন, এখন সেটাকে গ্রামাটিক্যাল এরর ঠিক করার জন্য আমরা করতে পারি কি, বেশ কিছু টুলস আছে আমাদের হাতে। কিন্তু গ্রামারলি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে দুইটা, একটা হচ্ছে গ্রামারলি আর একটা হচ্ছে যে কুইলবট। হ্যাঁ, আমরা জাস্ট এখানে সিম্পলি কমান্ড দিতে পারি যে হচ্ছে আমরা সার্চ করতে পারি গুগলে গ্রামার কারেকশন। হ্যাঁ, এই যে কুইলবট যেটা আছে, আমরা যদি আমাদের লেখাটাকে জাস্ট এখানে টেস্ট করে দিই, আমাদের এখানে চলে আসবে যে হচ্ছে আমাদের এই লেখাতে কি কি গ্রামাটিক্যাল এরর্স বা মিস্টেক আছে সেটা এখানে ডিটেক্ট করে ফেলবে, এবং এখান থেকে আমরা অটোমেটিক্যালি কিন্তু আমাদের গ্রামাটিক্যাল এরর গুলোকে ফিক্স করে ফেলতে পারবো। এখন খেয়াল করুন, যদিও বা হচ্ছে এটা এআই জেনারেটেড কন্টেন্ট, তারপরেও কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো গ্রামাটিক্যাল এরর তারা ধরেছে, যদিও বেশিরভাগই হচ্ছে কিছু ভুলভাল ধরেছে। এগুলো তো আমরা বুঝবো, যে ধরুন কোনো মানুষের নাম অনেক সময় হচ্ছে এসব টুলস ভুল হিসেবে দেখাইতে পারে, কিন্তু মানুষের নামে তো আর ভুল হইতে পারে না, তাই না? কিন্তু নামটা যেহেতু ডিকশনারিতে নাই,
সেক্ষেত্রে সেটা হচ্ছে এখানে মিস্টেক হিসেবে দেখাইতে পারে, তো সেটাকে আমরা ফিক্স করবো না। এখানে দেখুন যে ফিক্স করার জন্য কিন্তু হচ্ছে আমাদের অপশন আছে, হ্যাঁ, যে এমবিএসটিউ এর আগে এরা ডি হচ্ছে ব্যবহার করতে বলেছে। তারপরে ডেঙ্গু, হ্যাঁ, ডেঙ্গু এন্ড ম্যালেরিয়ার আগে হচ্ছে যে এখানে ক্যাপিটাল লেটার আছে, এরা বলছে যে কি যে এগুলো স্মল লেটার হইলে বেটার, হ্যাঁ। তারপরে এই ধরনের, এখন যখন আমরা হিউম্যান রিটেন কোনো কন্টেন্ট এখানে দিব, তো সেক্ষেত্রে দেখতে পাবো কি এখানে অনেকগুলো ভুল ত্রুটি এরা হচ্ছে ফাইন্ড আউট করে ফেলেছে। তো সেগুলোকে আমরা ধরে ধরে এখান থেকে জাস্ট ক্লিক করে ফিক্স করে ফেলবো, হ্যাঁ, ফিক্স করে ফেলবো। অথবা আমরা যেটা করতে পারি এখানে অল ফিক্স একবারে না দেওয়াটা আমি বেশি প্রিফার করব, কারণ কি এখানে কিছু কিছু যে বিষয় থাকতে পারে, যেমন আমি বললাম যে মানুষের নাম, কোনো একটা জায়গার নাম, এগুলোকে গ্রামাটিক্যাল এরর হিসেবে দেখাতে পারে। তো সেটাকে তো ফিক্স করার আমার দরকার নাই, এখানে ধরে ধরে একটা একটা করে আমরা ফিক্স করে ফেলবো। ফিক্স করলে এটা হচ্ছে হবে কি যে আমাদের গ্রামাটিক্যালি এই জিনিসটা, গ্রামাটিক্যাল এরর গুলো আমরা ফিক্স করে ফেললাম। এরপরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে কি যে লেখার ফরম্যাট ঠিক আছে কিনা, তারপরে ফন্ট ঠিক আছে কিনা, তারপর লাইন স্পেসিং ঠিক আছে কিনা। এখন এই বিষয়গুলো করার জন্য কি আপনাদেরকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স এই জাতীয় অ্যাপ্লিকেশন গুলো ইউজ করতে হবে। এখন আপনারা যারা এখানে ম্যানেজমেন্ট ট্রেইনি আছেন, তো তাদের এই প্রোগ্রামে আমরা চেষ্টা করব যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে একটা ওয়েব বেসড কোর্স আপনাদেরকে অফার করার। তারপরে আসলে কন্টেন্ট রাইটিং এর সাথে কি এই ধরনের ওয়ার্ড জাতীয়, মাইক্রোসফট ওয়ার্ড বা এ জাতীয় অ্যাপ্লিকেশন গুলো ওতপ্রোতভাবে জড়িত, একদমই ওতপ্রোতভাবে জড়িত। একদম কিছু বিষয় আছে যেগুলো কিনা না দেখাইলেই না, তো সেই বিষয়টা আমি হচ্ছে একটু দেখাতে চাই। একদম যে বিষয়গুলো একদমই ম্যান্ডেটরি, হ্যাঁ, সেটা আমি অল্প একটু সময় নিয়ে দেখাতে চাচ্ছি। আমি ওয়ার্ডে যাচ্ছি না, আমি কাজের সুবিধার্থে এখানে গুগল ডক্সটা ইউজ করতেছি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিলাম, নেওয়ার পরে তো কন্টেন্ট রাইটারকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় আমি সেই বিষয়গুলো মূলত এখানে একটু দেখাবো। একটা কন্টেন্ট পাবলিশ করার আগে প্রুফ রিডিং এর যে পর্যায়টা আছে, এই বিষয়টা কিন্তু প্রুফ রিডিং এরই একটা অংশ, কন্টেন্ট রাইটিং এর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। একটা বিষয় খেয়াল করে দেখেন, বিষয়টা দেখতে কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। এখানে যারা ম্যানেজমেন্ট ট্রেইনির হচ্ছে কন্টেন্ট রাইটিং টিমে অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদেরকে কিন্তু ইন ফিউচার কোনো একটা বিষয়ের উপরে আর্টিকেল লিখে সেটাকে পিডিএফ করে সাবমিট করতে বলতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে কি যে হচ্ছে আর্টিকেলটা যেন দেখতে সুন্দর হয়, হ্যাঁ, উপস্থাপনটা যেন সুন্দর হয়, এই বিষয়টা ম্যাটার করে। এবং আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো মূলত সেটা হচ্ছে যে একদম স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে নিয়মটা, সেটা খেয়াল করবেন যে আমাদের যে হেডিংসটা রয়েছে এটা আমরা ফন্ট সাইজ রাখবো 16। আই রিপিট, আমাদের যে হেডিংসটা আছে সেটার ফন্ট সাইজ আমরা রাখি হচ্ছে 16। আমাদের যে সাব হেডিংস গুলো রয়েছে সেটা আমরা রাখি 14। সবগুলো সাব হেডিংস আমরা 14 দিব। আমাদের যে বডি রয়েছে, এই যে মাঝখানের যে বডি পার্ট, এটা হয় আমাদের 12। সবগুলো বডি আমরা 12তে দিব। আচ্ছা, এরপরে আমি একটা বিষয় আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ফন্ট ফর্মাল জায়গাতে ব্যবহার করার জন্য ফন্টের নামটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? টাইমস নিউ রোমান। হ্যাঁ, টাইমস নিউ রোমান, ধন্যবাদ, সুন্দর বলেছেন, টাইমস নিউ রোমান। তো আমরা চেষ্টা করবো সম্পূর্ণ বিষয়টাকে জাস্ট হচ্ছে কি এখান থেকে ফন্ট যেটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলেও সেটা পেয়ে যাবেন, এটাকে টাইমস নিউ রোমানে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করব। এবং এটাই হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ফন্ট ফর্মাল জায়গাতে ইউজ করার জন্য। আপনি কোনো অ্যাসাইনমেন্ট লিখেন, আপনি কোনো থিসিস পেপার লেখেন, আপনি যা কিছুই লেখেন না কেন চেষ্টা করবেন যখন সফট কপিতে লিখবেন তো সেটা যেন টাইমস নিউ রোমানে হয়। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে লাইন স্পেসিং। আমরা লাইন স্পেসিং এই ধরনের একটা জিনিস আমরা দেখতে পাবো, অপশন আমরা দেখতে পাবো, সেটা হলো যে বা আইকন দেখতে পাবো, সেটা আমি গুগল ডকে হতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ডে হতে পারে। এখান থেকে আমরা লাইন স্পেসিংটা রাখার চেষ্টা করব 1.5, লাইন স্পেসিং 1.5। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট। আমাদের যে হেডিং যেটা রয়েছে এই হেডিংটার আমরা হচ্ছে চেষ্টা করব কি সেন্টারে দিব। আমাদের যে সাব হেডিং গুলো রয়েছে এগুলো আমরা বাম পাশে রাখবো, অর্থাৎ লেফট অ্যালাইন বলে আর কি। তারপরে আমাদের যে বডিটা আছে
এটা আবার একটু অন্যভাবে হবে, এটা হচ্ছে এটা জাস্টিফাইড হবে, সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আমাদের যে হেডিংটা আছে সেটা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করবো। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই ধরনের একটা আইকন আমরা পেয়ে যাব, এটা ওয়ার্ডেও পেয়ে যাব, সিমিলার জিনিস। তো এটা আমরা করবো কি, এটা সেন্টার নিব। হ্যাঁ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেন্টার অ্যালাইন, হেডিংটা আমরা সেন্টারে নিব, আর বাকি সব হচ্ছে লেফট অ্যালাইন। এগুলো লেফট অ্যালাইন করাই আছে, তো সেক্ষেত্রে আমি আর চেঞ্জ করলাম না। এখন এই যে বডিটা আছে এটা জাস্টিফাইড হইতে হয়। জাস্টিফাইড বলতে আমরা কি বুঝি সেটা আমি একটু বলে নিই। এই যে দেখেন লেখাগুলো, কিছু লেখা আছে একদম এই পর্যন্ত, কিছু লেখা আছে এই পর্যন্ত, কিছু লেখা এখানে আসছে, কিছু এখানে, বিষয়টা দেখতে বাজে দেখাচ্ছে। এখন আপনি যদি আপনার কোনো বই খুলে দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যে বইগুলো পড়ে থাকি বা যে কোনো বই, আপনি দেখতে পাবেন যে হচ্ছে কি বইয়ের এই পাশে এবং এই পাশে বা প্রফেশনাল ডকুমেন্ট যেগুলো আছে, ফর্মাল ডকুমেন্ট, সবগুলোই কিন্তু হচ্ছে একদম এই পাশে যেরকম সিমেট্রিক্যালি আছে এই পাশেও সিমেট্রিক্যালি থাকে। তো এই বডিটাকে হচ্ছে আমরা কি করবো, জাস্ট জাস্টিফাইড করে দেবো। এই তো, হ্যাঁ, ধরে ধরে বডিগুলোকে আমরা জাস্টিফাইড করে দিব। এভাবে আমরা বডিগুলোকে জাস্টিফাইড করে দিব। আমরা হেডিংটাকে রাখবো সেন্টারে, যার আমি সম্পূর্ণ বিষয়টাকে আরেকবার একটু শর্টলি সাম আপ করছি। হেডিং হবে আমাদের সেন্টার অ্যালাইন্ড, আমাদের যে সাব হেডিং গুলো রয়েছে সেটা হবে লেফট অ্যালাইন, বাম পাশে থাকবে। বডিটা হবে হচ্ছে জাস্টিফাইড, অর্থাৎ দুই পাশে সিমেট্রিক্যাল সমান থাকবে। তারপর আমাদের যে ফন্ট আছে সেটা টাইমস নিউ রোমান হবে। ফন্টের সাইজ হবে বডি 12, হেডিং 16, সাব হেডিং 14, আর এই তো লাইন স্পেসিং হবে 1.5। এভাবে হচ্ছে আমরা কিন্তু প্রুফ রিডিং এর যে সেকেন্ড পার্ট সেটা আমরা শেষ করে ফেলতে পারি, যেটা কিনা হচ্ছে আমাদের যে ফরম্যাট ঠিকঠাক আছে কিনা, ফন্ট ঠিকঠাক আছে কিনা। এই তো এরপরে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, যে একটা আর্টিকেলকে সুন্দর সাবলীল ভাষায় গোছালো আকারে সুন্দর করে পাবলিশ করতে পারি বা উপস্থাপন করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের কন্টেন্ট রাইটিং এর যে ওয়ার্কশপটা ছিল, তো এই আমাদের ওয়ার্কশপের মূলত শেখানোর বিষয়গুলো এই এই ব্যাপারগুলোই ছিল, যাতে আপনারা যারা বিগিনার হিসেবে কন্টেন্ট রাইটিং শুরু করবেন বা কন্টেন্ট রাইটিং করতে চাচ্ছেন, পরবর্তীতে কোনো প্রতিষ্ঠানে বা অর্গানাইজেশনে কাজ করবেন, আপনাদের একটু হলেও হেল্প করতে পারে। আই থিংক আজকের ওয়ার্কশপটা আপনাদের অ্যাকচুয়াল পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে, একাডেমিক লাইফে একটু হলেও হেল্প করবে আশা করছি। এ পর্যায়ে আমাদের যে ওয়ার্কশপের বা আজকের সেশনের দুইটা পার্ট, সেটা হচ্ছে যে আমরা একটা কিউএনএ সেশন রাখবো আপনাদের জন্য। আপনাদের কোনো কোয়েশ্চেন্স আছে কিনা এই বিষয়গুলো আমরা এখন নিব। তো আজকের যে ওয়ার্কশপটা গেল, তো এর উপরে আপনাদের কোনো কোয়েশ্চেন্স বা জানার কিছু থাকলে আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। এর পরবর্তীতে আমরা আপনাদের একটা কুইজ সেশন নিব। হ্যাঁ, এটা আমি একটু আগে অ্যানাউন্স করে দিলাম, একটা ইন্টারেস্টিং একটা পার্ট আজকের সেশনের। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? আমি রিকোয়েস্ট করব যে কোয়েশ্চেন্স থাকলে করে ফেলতে, বিকজ ইট উইল বি মোর ইন্টারঅ্যাক্টিভ। আমরা যথাসাধ্য আমাদের ট্রাই করব অ্যান্সার করার। কোয়েশ্চেন ভালো হলে ভালো, বেশি করা ভালো। এই একটা ইন্টারাকশনের মধ্যে থাকলাম আমরা ওয়ার্কশপে। আচ্ছা, আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি আমাদের কমেন্ট বক্সে। ইসরাত জাহান বলেছেন, বেসিক পার্টটা একটু সামারি করে আবার বলা যাবে? আচ্ছা, ঠিক আছে। আই থিংক যে এই পার্টটা সম্পর্কে বলেছে নুসরাত আমিন তুর্না, যে বিষয়টি হচ্ছে এক্সপ্লেন করেছিল একদম শুরুতে, বেসিক বিষয়টা, তো সেটি সে সাম আপ করতে বলছে আর কি, জানতে চাচ্ছে। আমাদের বেসিক্যালি আজকে ওয়ার্কশপটা কন্টেন্ট রাইটিং এর উপর। তো ফার্স্টে আমরা জানি যে কন্টেন্ট রাইটিং এখন আই গেস সবার একটা মধ্যে ধারণা হয়ে গেছে ক্লিয়ার, যে কন্টেন্ট রাইটিং আসলে কি, এটা অ্যাকচুয়ালি গোলস গুলা কি কি, এন্ড মেইন পার্ট যেটা ছিল যে আমরা অ্যাকচুয়ালি যে কন্টেন্ট রাইটিং লিখবো, আমি যে কন্টেন্ট রাইটিং করব, সেখানে আমার কি কি বিষয় মাথায় রাখা উচিত বা আমি আসলে কোথা থেকে শুরু করব। তো আমি যদি এটাকে সামারাইজ করি, আমি একটা কিছু লিখবো, তো আমি একটা টপিক নিব, সেই টপিকটাই নিব যেটাতে আমি ইন্টারেস্টেড, আমি চোখ বন্ধ করে লিখতে পারবো, এরকম একটা কনফিডেন্স থাকা লাগবে। এরপর টপিকটা ডিটারমাইন করার পর আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কি ধরনের কন্টেন্ট লিখতে চাই। আমি আর্টিকেল লিখতে চাই, আমি ব্লগ পোস্টিং করতে চাই, আমি ব্র্যান্ডিং করতে চাই নাকি। সেকেন্ড যেটা আসে,
আমি সেটা বলছি হচ্ছে রিসার্চ, কোনো কিছু ঘেটে ঘেটে দেখা। অনলাইনে আমরা ঘাটাঘাটি মিনি করি বা বিভিন্ন ধরনের যে আমাদের বই আছে, তারপরে আর্টিকেলস গুলো আছে, নিউজ পেপারস আছে, রাইট? তো আমরা এটা ঘেটে ঘেটে দেখি আমার সিমিলার কি কি আইটেমস আছে, আমরা রেলেভেন্ট কি কি টপিক পাই, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য বা নিজের থেকে অন্যদেরকে কি ডিস্টিংগুইশ করার জন্য। আর যেটা আছে যে রিসার্চ করব, ওটা সোর্সেস গুলা কি ছিল? সোর্সেস গুলা ছিল যে আমার নিউজ পেপার, জার্নাল, সায়েন্টিফিক আর্টিকেলস, এগুলা থেকে আমি আইডিয়াস নিব, স্যাম্পল হিসেবে ইউজ করব, ওদের রাইটিং স্টাইল কেমন সেখান থেকে আইডিয়া নিলাম। এরপর হচ্ছে যে আম, আমরা সেটাকে রাফ করব, আমি লিখে রাখবো টাইটেল কেমন হওয়া উচিত, এরপর আমার কি কি আমি হাইলাইটিং পয়েন্টস গুলা নিব, হাইলাইটিং পয়েন্টস গুলা টুকে রাখলাম যে আমার এই পয়েন্ট গুলা আমি আমার আর্টিকেল বা আমি আমার ব্লগ পোস্টে ইউজ করতে পারি। ফাইনালি যেটা হচ্ছে মেইন পার্ট একটা কন্টেন্ট রাইটিং এর, বিশেষ করে যদি আমি আর্টিকেল লিখি বা ব্লগ পোস্টিং করি, আমার একটা টাইটেল লাগবে। এখন টাইটেলটা আমি প্রিফার করি যে অনেক রিসার্চ এগুলা করার পর তারপরে হচ্ছে আমি ডিসাইড করব যে এমন একটা টাইটেল আমি দিব যেটা অনেক আই ক্যাচি হবে, রিডার্সদেরকে হুক করে ফেলবে প্রথম দেখাতে যে ইয়েস আই উইল গিভ ইট আ ট্রাই, এরকম। এরপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং এ আসিফ আমাদেরকে দেখালো যে আমি যে একটা কিছু লিখবো আমার কি কি জিনিস মেনটেন করা উচিত। আমি যদি ওয়ার্ডে লিখি, আমার লাইন স্পেসিং, আমার হেডিং কতটুকু কতটুকু সাইজের মধ্যে হওয়া উচিত, আমি কি ফন্ট ইউজ করতেছি, এগুলা সব ম্যাটার করে। আমি যখন প্রফেশনাল লাইফে যাব, আমার এগুলা খুবই বেসিক জিনিস হবে। এই বেসিক জিনিসগুলো যদি আমি মেনটেন না করি, তাহলে ইন দ্য লং রান আমরা আগাতে পারবো না। এগুলা খুবই খুবই বেসিক জিনিস। সো আই গেস আমি আমার পার্টটা, ফার্স্ট যে পার্টটা ছিল বেসিক পার্ট, সেটা সামারাইজ করতে পারছি। থ্যাংক ইউ। আর কোনো Any other পার্টিসিপেন্টের পক্ষ question? থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা দ্রুত করে ফেলতে পারেন। ওকে, আমরা ধরে নিচ্ছি আপনারা ওভারঅল বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের আজকের সেশনের পরবর্তী যে পার্টটা আছে সেখানে চলে যাচ্ছি, ইন্টারেস্টিং একটা পার্ট, কুইজ টাইম। ওকে, লেটস বি প্রিপেয়ার। আমাদের প্রথম যে, ওকে সরি, আমি হচ্ছে কুইজের রুলসটা একটু সবার আগে বলে দিতে চাই। কুইজের রুলসটা হচ্ছে আমরা এখানে কোয়েশ্চেন থ্রো করব। কোয়েশ্চেনটা আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। এখন কোয়েশ্চেনের আনসারটা যদি আপনি করতে পারবেন এরকম মনে হয় বা কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড রেইজ করতে হবে। আর যারা সর্বপ্রথমে হ্যান্ড রেইজ করবে তাদের ভেতরে থেকে আমি মূলত হচ্ছে ডেকে নিব বা কল করে নিব যে কুইজের বা কোয়েশ্চেনের আনসার করার জন্য। এবং এখানে একটি বিষয় আমি বলে দিচ্ছি, অ্যানাউন্স করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কুইজের যারা কিনা পার্টিসিপেট করবে তাদের ভেতরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম নির্বাচিত হবে, তাদের পরবর্তীতে অর্থাৎ ক্যাম্পাস খোলার পরে অফলাইনে ছোটখাটো কিছু গিফট দেওয়া হবে। ওকে, সো আমরা এখন আমাদের প্রথম কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। আপনারা কি হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই সোর্স? সোর্স বলতে আমরা এখানে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কি বুঝে থাকি? আপনারা যদি কেউ আনসার করতে পারেন সেক্ষেত্রে হ্যান্ড রেজ করতে হবে। হ্যাঁ, শ্রাবণ আহমেদ। হোয়াট ডু ইউ মিন বাই সোর্স? সোর্স হলো কি যে মানে অথেন্টিক, অথেন্টিক একটা জিনিস যেখান থেকে মানে কন্টেন্ট রাইটিং থেকে আমরা সেগুলো থেকে ইভেলপ করতে পারি, সেখান থেকে কিছু তথ্য আহরণ করে আমরা আমাদের নিজের আইডিয়া মতো লিখতে পারি। মানে সোর্স বলতে এটা অথেন্টিক একটা মানে জিনিস, লাইক অথেন্টিক মানে লেখা লিখে লিখে হতে পারে, বা ওয়েবসাইটে কোনো একটা একটা কন্টেন্ট হতে পারে, বা নিউজপেপারে একটা হতে পারে, বা আর্টিকেল হতে পারে। দ্যাটস অল। ওকে ওকে, ধন্যবাদ শ্রাবণ আহমেদ। সেকেন্ড হ্যাঁ হ্যান্ড হ্যাঁ রেস হচ্ছে জাবিন তাসমিন, আর থার্ড হচ্ছে শারমিন আক্তার, এই দুজনের রেসপন্স নেওয়া হবে। ইভেন আমাদের যে যারা হচ্ছে মাল্টিপল রেসপন্স করছেন তাদের মধ্যে থেকে যাদেরটা সুন্দর হবে বা একটু গুছিয়ে বলতে পারবেন তারাই হবে আমাদের উইনার।
হ্যাঁ, জাবিন তাসনিম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি এখন। অনুরোধ করব। এম আই অডেবল? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সোর্স হচ্ছে গিয়ে যে কোনো পেপারের আর্টিকেল হইতে পারে বা রিসার্চ পেপারের আর্টিকেল হইতে পারে, অথবা আমি কোনো ওয়েবসাইট থেকে রিসার্চ করে কিছু জানলাম আমার টপিকটার বিষয়ে, সেটাও সোর্স হতে পারে। ইভেন আমি কোনো বই থেকেও কিছু জানতে পারি। যদি আমি কোনো বুক রিভিউ লিখি, সেক্ষেত্রে আমার ওই বইটা হবে আমার কন্টেন্টের সোর্স। তো আমার কাছে সোর্স এটাই। থ্যাংক ইউ। শারমিন আক্তার, ইউ ক্যান ক্যারি অন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে সোর্স মানে হলো আমি যে কন্টেন্টটা লিখবো, তো লেখার জন্য তো আমার ওইটার বিষয়ে ইনফরমেশন লাগবে। তো ওই ইনফরমেশন গুলো আমি কোথা থেকে কালেক্ট করব, যেখান থেকে কালেক্ট করব ওইটাই আমার কাছে সোর্স। যেমন তাসমিন আপু বললো যে আর্টিকেল, তারপরে হলো ওয়েবসাইট, তারপরে হলো নিউজ পেপার, বই, বা অন্য কারো ব্লগ, এগুলো আর কি। আর আমার সোর্স করার ক্ষেত্রে আমার হয়েছে আমি মানে সোর্সের অথেন্টিসিটিটা হলো আমার মাথায় রাখতে হবে আর কি, এই জিনিসটা। এটাই। থ্যাংক ইউ। Thank you, Sharmin Akhtar. Moving on to the next question. Okay, Shravan Ahmed, go ahead. Sorry, the first one to raise hand is Mahfuza Lubna. জি, আমার কাছে অর্গানিক কন্টেন্ট হচ্ছে আমি যে লিখবো এটা এআই থেকে মানে চ্যাট জিপিটি থেকে নিলাম, সেটা আমার কাছে ন্যাচারাল নাও হতে পারে, সেই কারণে নিজের ভাষায় কিছু ওয়ার্ড ইউজ করা, ওই ওয়ার্ডগুলোরই সিনোনিম, সেগুলো হচ্ছে অর্গানিক কন্টেন্ট। তো আমি ধন্যবাদ। Okay, Shravan Ahmed. অর্গানিক কন্টেন্ট হলো যে কন্টেন্ট যেগুলো নিজে থেকে বোঝা যায়, সেটা হলো অর্গানিক। Jabin Tasmin. আচ্ছা, অর্গানিক কন্টেন্ট আর দোজ যেগুলো হচ্ছে গিয়ে আমি আমার সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে সেটাকে আমি নিজের মতো করে গুছিয়ে লিখবো, কোনো এআই অথবা অন্য কোনো টুলস এর হেল্প ছাড়া, সেটা হচ্ছে আমার কাছে অর্গানিক কন্টেন্ট। Okay, last আরেকজনটা নিতে পারি, মোহাম্মদ ফারহাদ হোসেন মাহিম। থ্যাংক ইউ। অর্গানিক কন্টেন্ট মানে হলো আমরা যেই সোর্স থেকে ইনফরমেশন গুলা কালেক্ট করি, যেমন চ্যাটজিপিটি বা আদার যে সোর্স গুলো আছে, ওইখান থেকে নিয়ে জাস্ট আমরা জাস্ট ইনফরমেশন বা বডিটা দেখার জন্য ইনফরমেশন গুলো নিয়ে নিজের মতো সাজিয়ে বা নিজের কিছু ইনফরমেশন ওটাকে মডিফাই করে তারপরে জাস্ট ওটা যাতে সুন্দর হয় ওইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়াকে অর্গানিক কন্টেন্ট বলা হয়। Thank you for the responses. Okay, moving on to the next question. হোয়াট ইজ দ্য টাইটেল? কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা টাইটেল বলতে কি বুঝি? আমরা এখানে হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি সবার আগে ফরহাদ হুসাইন মাহিম। ফরহাদ হুসাইন মাহিম, আপনাকে অনুরোধ করব আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলার জন্য, উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ। টাইটেল মানে হলো যে কোনো একটা কন্টেন্ট যে লেখার জন্য যে মেইন যে ইয়েটা থাকে, আমাদের যে কন্টেন্টটা হবে, কন্টেন্টের যে মেইন টপিক হবে, ওইটার জন্য জাস্ট একটা টাইটেল সেট করা হতে পারে। এটা আপনাদের এই যে আপনাদের আমি মনে হয় ক্লিয়ারলি বলতে পারছি না। ওকে ওকে,
আপনার মাইক্রোফোন থেকে যদিও বা প্রপারলি আমরা শুনতে পাচ্ছি না, তো তারপরে হচ্ছে আপনি মোটামুটি ঠিকঠাক বলেছেন। তো এর পরবর্তী পার্টিসিপেন্ট হিসেবে কে হ্যান্ড রেজ করেছে এই বিষয়টি সম্ভবত নুসরাত আমিন তুর্না এরপরে আমাদের বলেছে। মাঝে কোয়েশ্চেন আনসার করতে আসবেন জামিন তাহমিদ। টাইটেল হচ্ছে গিয়ে সিম্পল শর্ট ইয়েট আই ক্যাচি অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ার্ডস এর মাধ্যমে হচ্ছে আমি আমার কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করব, মানে শর্ট কিছু ওয়ার্ডস এর মধ্যে দিয়ে আমার পুরো কন্টেন্টের যে এসেন্সটা সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে করা হবে, সেটা হচ্ছে গিয়ে টাইটেল। থ্যাংক ইউ। নেক্সট মাহফুজা লুবনা। ধন্যবাদ। টাইটেল হচ্ছে আমি যে বিষয়ে কন্টেন্টটা লিখেছি সেটারই ছোট করে একটা ক্যাপশন আকারে লেখা, যাতে রিডারের দৃষ্টি আকর্ষণ হয় এরকম বোল্ড আকারে বা রঙিন কালারফুল ওয়ার্ড ইউজ করে লেখা। ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট শ্রাবণ আহমেদ। ধন্যবাদ আপু। টাইটেল হলো কোনো একটা কন্টেন্টের শিরোনাম, যে শিরোনাম দিয়ে যে কোনো একটা ব্রড একটা কন্টেন্টকে সংক্ষেপে বোঝানো হয়, অর্থাৎ কি একটা ক্যাপশন টাইপের। দ্যাটস অল। থ্যাংক ইউ। নেক্সট জাহান আরজু। থ্যাংক ইউ। একটা কন্টেন্টের টাইটেল হচ্ছে যে মানে একটা শর্ট ফেজের মাধ্যমে মোস্ট রিলিভেন্ট হচ্ছে মানে হাইলাইট করে হচ্ছে আমি সেই বিষয়টাকে হচ্ছে প্রকাশ করতে পারবো। তো সেটাই হচ্ছে মানে সেই ফ্রেজটাই হচ্ছে মানে ওই কন্টেন্টের টাইটেল, যেটা মানে মূল বিষয়বস্তুটাকে হচ্ছে মানে প্রকাশ করে একটা কন্টেন্টের। থ্যাংক ইউ। আমাদের কুইজ সেশন শেষ, আই গেস। আমাদের আর একটা কোয়েশ্চেন আমরা হচ্ছে রাখতে চাচ্ছি। তো আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের কুইজের লাস্ট কোয়েশ্চেন আমরা বলতে পারি এটাকে। এটা হচ্ছে যে প্লাজারিজম কি? এই ওয়ার্ডটা অনেকেই শুনেছেন, অনেকে প্লাগারিজম বলে, অনেকে প্লাজারিজম বলে। এই এই প্লাজারিজম বলতে কি বুঝি, এই বিষয়টাকে বলতে পারবেন? মাহফুজা লুবনা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। প্লেজারিজম হচ্ছে কারো লেখাকে অনুমতি ছাড়াই কপি করে সেটা পাবলিশ করা। হ্যাঁ, ঠিকঠাক বলেছেন অনেক। এর পরবর্তীতে হ্যান্ড রেজ করেছে তাকে হচ্ছে আমি ফ্লোর দিব, আর এটা সম্ভবত নুসরাত আমিন তুর্না মনিটর করেছে। নেক্সট আমাদের মাঝে আসছেন জাহান আরজু। প্লেজারিজমটা হচ্ছে মানে কারো একজনের হচ্ছে কেউ কোনো একটা কিছু প্রেজেন্ট করেছে বা তার আইডিয়া, সেটা হচ্ছে আমি নিজের বলে চালিয়ে দিচ্ছি বা সেটা আমি নিজের মতো করে হচ্ছে মানে প্রকাশ করছি উইথাউট হার পারমিশন। থ্যাংক ইউ। নেক্সট শ্রাবণ আহমেদ। ধন্যবাদ আপু। প্লেজারিজম হলো যে কোনো কারোর ক্রিয়েটিভিটিকে আমরা নিজের বলে চালিয়ে দেওয়া, সেটি অবশ্যই দণ্ডনীয় অপরাধ। অনেকে যেমন বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আর্টিকেল তৈরি করে, সেটি অনেক সময় কি অনেক জন আছে না, সেটাকে পুরোপুরি কপি করে নিজের বলে চালিয়ে দেয়, সেটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। জাস্ট এইটাই হলো প্লেজারিজম। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। নেক্সট শারমিনা। আচ্ছা, প্লেজারিজম হলো অন্য কারো কন্টেন্ট, সেটা হলো তাকে ক্রেডিট না দিয়ে বা তার কোনো পারমিশন না নিয়ে নিজের নিজের ক্রিয়েশনের মধ্যে, নিজের লেখার মধ্যে সরাসরি ইউজ করা, একেবারে সরাসরি এনে ইউজ করা, এটাই হলো মানে প্লেজারিজম। থ্যাংক ইউ। নেক্সট মোহাম্মদ ফারহাদ। উনি আচ্ছা, মোহাম্মদ ফারহাদ হোসেন মাহিন। প্লেজারিজম মানে হলো যে কোনো একটা কন্টেন্ট অথরাইজ পেজের যে কন্টেন্টটা সাবমিট করে, যেমন আর্টিকেলশিপ বা রিপোর্ট যেগুলো সাবমিট করে ওইগুলো ডাইরেক্ট সরাসরি কপি পেস্ট করা
ওটা প্লেজারিজম বলে। ওটার জন্য ক্রেডিট ইউজ যদি না দেওয়া হয় বা অথরাইজ যে আর্টিকেল যে পাবলিশ করছে ওনাকে যদি ক্রেডিট না দেওয়া হয় তাহলে ওটা দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে। ওটাই প্লেজারিজম বলা হয়। থ্যাংক ইউ। আপাতত আমরা আর কোনো কোয়েশ্চেনের আনসার এই মুহূর্তে রিসিভ করছি না। আমাদের কুইজ সেশনটি আজকে এই পর্যন্তই ছিল। তো এতক্ষণ যাবৎ আমাদের এই সেশনের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমাদের এই কন্টেন্ট রাইটিং এর যে ওয়ার্কশপটি ছিল তার সাথে থাকার জন্য। আমি আশা করছি আপনারা আপনাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ বা একাডেমিক লাইফে কাজে লাগবে এবং আপনারা প্র্যাকটিক্যালি এটাকে ইউজ করতে পারবেন এরকম কিছু বিষয় কিছুটা হলেও আপনারা আজকের ওয়ার্কশপ থেকে শিখতে পেরেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ার ক্লাবের সাথে থাকবেন। আমরা আমাদের আজকের সেশনটির সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।